মাইকেল মধুসূদন দত্ত বলে গিয়েছেন, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে। আমাদের লাইফ টাইম খুব স্বল্প, জীবনকাল খুবই স্বল্প। এই স্বল্প সময়ে নিজের পজিটিভিটি চারিদিকে ছড়িয়ে দাও, নিজের ভালো লাগা, নিজের ভালোবাসার ঊর্ধ্বে উঠে লোকের জন্য কাজ করো, সকলের মধ্যে পজিটিভিটি ছড়িয়ে দাও, সকলের জন্য ভালো করো। আর যদি আমাদের বডির কথা বলি, তবে আমাদের বডিতেও তো এরকম কিছু লোক আছে, এরকম কিছু জন আছে যারা আমাদের পুরো বডির সিস্টেমটাকে বজিয়ে রাখছে, পুরো বডির মধ্যে ভালো লাগা ভালোবাসাগুলোর ঊর্ধ্বে উঠে পুরো বডিটাকে একত্রিত করছে, কানেক্টিভিটিটাকে বাড়াচ্ছে। তাদের মধ্যে একজন হলো রক্ত, আর একজন হলো লসিকা। হ্যালো এভরিওয়ান, আই এম ইউর ওন বায়োলজি এডুকেটর সাহিল ইসলাম। তোমরা দেখছো এসওই বাংলা, যেখানে তোমরা পাও মাতৃভাষায় বিজ্ঞান চর্চার সুযোগ। আজকে আমাদের ক্লাস 11-এর অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক রক্ত এবং লসিকা, যেটা বডি ফ্লুইডস এবং সার্কুলেশন বলেও আমরা চিনি ইংলিশে, সেটাকে আমরা পড়তে যাচ্ছি। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। যদি তোমরা রেগুলার ফলো করো, তাহলে লাইক করতেও ভুলবে না, কারণ এখানে তোমাদের প্রত্যেকটি সায়েন্সের ইম্পর্টেন্ট টপিক একদম বিনামূল্যে উইথ প্রপার কন্টেন্ট, প্রপার কোয়ালিটির সাথে তোমরা পেয়ে যাও। তো চলো শুরু করি আমরা বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন। তার সঙ্গে তোমাদের এটাও বলতে চাই, যারা নতুন এসছো তাদেরকে, যে আমাদের অলরেডি ক্লাস 11-এর সেমিস্টার 2-এর পেইড ব্যাচ চলছে, যেখানে তোমরা প্রপার গাইডেন্স পেয়ে যাও, কোয়েশ্চেন অ্যান্সার সেশন পেয়ে যাও, এবং প্রত্যেকটি টিচারের সাথে পেয়ে যাও লাইভ কথা বলার সুযোগ, ডাউট ক্লিয়ারিং সেশন। তাই তোমাদের যদি মনে হয় যে তোমাদের এরকম একটা গাইডেন্স চাই, যেখানে চারিদিকের যে তোমাদের বিভিন্ন দিকের একটা কি বলবো ডিস্ট্র্যাকশন, সেটাকে এড়িয়ে গিয়ে আমাদের প্রপার শিডিউলের মধ্যে আসতে হবে, তাহলে অবশ্যই ভিজিট করতে পারো এসওই বাংলা অ্যাপে, যেখানে তোমরা অগ্নিপক্ষ 1.0, পিসিএমবি এবং পিসিএমসি দুটো ব্যাচের মধ্যে যে কোনোটাই নিতে পারো তোমাদের চয়েস অনুসারে। চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমাদের চ্যাপ্টার, দ্যাট ইজ দেহতরল ও সংবহন, রক্ত ও লসিকা। তো এই চ্যাপ্টারটা আমরা পড়বো আজকে, খুব বেসিক জিনিস, ইজি জিনিস নর্মালি পড়বো। যত চ্যাপ্টার আগাতে থাকবে তত তোমাদের মনে হবে যে চ্যাপ্টারটা হয়তো একটু ভাল লাগছে, আরও ভাল লাগছে। যখন চ্যাপ্টারটা মিডিলে চলে যাবে তখন চ্যাপ্টারটার প্রতি একটা নেশা তৈরি হয়ে যাবে, পড়াশোনার প্রতি একটা নেশা তৈরি হয়ে যাবে। যখন চ্যাপ্টার শেষ হবে তখন তুমি নেশায় বুঁদ হয়ে যাবে, এবং তোমার এই নেশা থেকে তোমাকে কোনো মেন্টাল যারা এক্সপার্ট, যারা তোমার নেশা থেকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, এরকম অনেক হসপিটাল আছে, অনেক জায়গা আছে, তারাও তোমাকে পড়াশোনার নেশা থেকে ছাড়াতে পারবে না যদি সেভাবে পড়ো। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নেব যে আমাদের বডিতে আমরা পড়বো রক্ত ও লসিকা, তো ঠিক আছে, কিন্তু প্রথমে এটা জানা জরুরি যে আমাদের বডিতে কত ধরনের ফ্লুইড আছে বা কত ধরনের তরল আছে। তো ফার্স্টে আমরা একটু সেটা দেখে নিই। বলেছে টাইপস অফ বডি ফ্লুইড, কত ধরনের বডি ফ্লুইড হয়। খুব ইজি, খুব বেসিক জিনিস থেকে আমরা স্টার্ট করছি, ইজিলি আমরা যাব চ্যাপ্টারটায়। তো টাইপস অফ বডি ফ্লুইড দুই প্রকারের হয়, একটা হচ্ছে এক্সট্রা সেলুলার, আর একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার, আর একটা ইন্ট্রাসেলুলার। এইবার এক্সট্রা সেলুলার বলতে কি বোঝায়? এক্সট্রা এখানে বলা হচ্ছে বাইরে, আর সেলুলার মানে হচ্ছে কি কোষ। তার মানে আমাদের বডিতে যে সেলগুলো আছে তাদের বাইরে যদি কোনো ফ্লুইড থেকে থাকে, দ্যাট উইল বি কল্ড অ্যাজ এক্সট্রা সেলুলার বা কোষ বহির্ভূত তরল। আর ইন্ট্রাসেলুলার মানে কি? কোষের ভেতরে যদি কোনো তরল থাকে সেগুলোকে আমরা বলবো ইন্ট্রাসেলুলার বা কোষ অন্তর্বর্তী। এবার কোষ অন্তর্বর্তী তরল কি হতে পারে? সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমের ভিতরে কিছু রস আছে, কিছু আয়নস আছে, কিছু প্রোটিনস আছে, দ্যাটস ইট। তাহলে এখানে আমরা যদি ছোট্ট করে লিখি যে কোষ অভ্যন্তরীণ তরল, কোষ অভ্যন্তরীণ তরল, অভ্যন্তরীণ তরল। আর এটা যদি আমরা একটুখানি এক্সাম্পল দিতে যাই, তাহলে এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি যে সাইটোপ্লাজম, এক সেকেন্ড, হ্যাঁ, এটা আমরা বলতে পারি সাইটোপ্লাজমিক তরল, এবং সাইটোপ্লাজমিক তরলের মধ্যে যা কিছু আয়ন আছে সেই সব জিনিসগুলো। ওকে, এবার আমরা যদি এক্সট্রা সেলুলারের মধ্যে আসি, এখানে আমরা অনেক কিছু পেয়ে যাব। এখানে আমরা রক্ত পেয়ে যাব, এখানে আমরা লসিকা পেয়ে যাব। তো জাস্ট আমি এখানে খুব সহজভাবে জিনিসটাকে লিখে দিই যে কোষ বহির্ভূত তরল, কোষ বহির্ভূত তরল। আর এটার আমরা যদি এক্সাম্পল লিখি, এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি অনেক কিছুই আছে। আমরা বেসিক যদি লিখি, রক্ত হতে পারে,
রক্ত লসিকা, তার সঙ্গে বলতে পারো সাইনোভিয়াল ফ্লুইড, যেটা দুটো হাড়ের মাঝখানে থাকে, সিএসএফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, ঠিক আছে। এখানে লিখছি সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। আমরা সিএসএফ সম্বন্ধে ডিটেলসে পড়বো নার্ভাস সিস্টেম চ্যাপ্টারে, আপাতত এটা মনে রাখতে হবে, মানে জাস্ট জানার জন্য যে সিএসএফ কোথায় থাকে। সিএসএফ আমাদের ব্রেন মানে আমাদের মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড মানে সুষুম্না কাণ্ডকে ঘিরে থাকে, যাতে করে ব্রেন আর স্পাইনাল কর্ডে কোনো আঘাত না লাগে, দ্যাট ইজ সিএসএফ। খুব বেসিক। তো এরকম কিছু এক্সাম্পল আমরা বললাম, আরও আছে ইন্ট্রা অকিউলার তরল, হ্যাঁ অনেকগুলো এক্সাম্পল আছে। তো আমরা সেইগুলো সম্বন্ধে ফোকাস করব না এই মুহূর্তে, প্রত্যেকের যেহেতু আলাদা আলাদা চ্যাপ্টার আছে, তাই যেখানে যে জিনিসটা চলে আসবে আমরা সেটা সম্বন্ধে পড়ব। উই আর মোর কনসার্নড অ্যাবাউট রক্ত অ্যান্ড লসিকা, ব্লাড অ্যান্ড লিম্ফ। ওকে, তাহলে ব্লাড আর লিম্ফ যেহেতু এক্সট্রা সেলুলারের মধ্যে পড়ছে, এটুকু মনে রেখে আমরা আগে চলবো। এবার দেখি নেক্সট বলা হচ্ছে যে আমরা রক্ত সম্বন্ধে পড়তে যাচ্ছি, তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ ব্লাড কথাটার মানে হচ্ছে যে রক্তের বৈশিষ্ট্য। ক্যারেক্টারিস্টিক্স অফ ব্লাড মানে রক্তের বৈশিষ্ট্য। তো প্রথমেই আমাদের যেটা পড়তে হয় যে রক্তটার উৎপত্তি কোথা থেকে হলো, কোন লেয়ার থেকে হলো, খুব কোয়েশ্চেন আসে। তো আমি এখানে ফার্স্টে পয়েন্টটা লিখি, তারপরে আমি বোঝাচ্ছি যে কেন জিনিসটাকে বলছে। প্রথমেই বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ব্লাডের যে রক্তকে বিশেষ যোগকলা বলা হয়। কেন আমি বলছি, রক্তকে বিশেষ যোগকলা বলা হয়। যোগকলা মানে কি? কানেকটিভ টিস্যু, পুরো বডির বিভিন্ন পার্টকে কানেক্ট করছে, তাই না? পুরো বডির বিভিন্ন পার্টকে ব্লাড কি দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, খাবার দিচ্ছে, তাই জন্য কে বলা হচ্ছে যোগকলা, বিশেষ যোগকলা বলা হয়। তো দিস ইজ দ্য ফার্স্ট ক্যারেক্টারিস্টিক। সেকেন্ড হচ্ছে কি, খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ যদি থাকতো তাহলে আসার মতো ছিল, লেজুর কোয়েশ্চেনেও আসতে পারে, ভ্রূণজ মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। খুব ইম্পর্টেন্ট এটা, মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। এবার বলা হচ্ছে যে মেসোডার্মটা কি? মেসোডার্ম জিনিসটা হচ্ছে যে একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু, ক্লাস 12-এ আছে ফার্টিলাইজেশন চ্যাপ্টারে, যখন শুক্রাণু আর ডিম্বাণু মিলন হয় তখন সেটাকে কি বলা হয়, যে নিষেক হয়ে গেল বা ফার্টিলাইজেশন হয়ে গেল। দেন তৈরি হয় জাইগোট, যেটা একটা কোষযুক্ত জাইগোট। তো সেই জাইগোটটা যখন বড় হতে থাকে, সেই জাইগোটের মধ্যে আমরা তিনটে লেয়ার দেখতে পাই, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। ওকে, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। সেই এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্মের যদি আমি লেয়ারটা এখানে দেখাই, সব থেকে বাইরে যেটা আমি পাবো এটা হচ্ছে আমার এক্টোডার্ম, এটা হচ্ছে আমার এক্টোডার্ম, সব থেকে বাইরের লেয়ার, মানে যেখান থেকে বেবির হাত পা মুখ চোখ নার্ভাস সিস্টেম সবকিছু তৈরি হবে, সেটাই এক্টোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্মের মধ্যে থেকেই হবে। তো এগুলো হচ্ছে বেবির লেয়ার, এক্টোডার্ম সব থেকে বাইরের লেয়ার। তারপরে আমরা দেখতে পাবো, আলাদা একটা কালার দিয়ে এখানে দেখাই, তারপরে আমরা দেখতে পাবো এরকম মেসোডার্ম। ঠিক আছে, যখন বেবিটা আরো বড় হবে তখন এই মেসোডার্মটা দুটো লেয়ারে ভাগ হয়ে যাবে, মানে দুটো লেয়ার হয়ে যাবে। এটা একটা মেসোডার্মাল লেয়ার, এটা হচ্ছে মেসোডার্মের সেকেন্ড লেয়ার। ঠিক আছে, এটা 1 নম্বর লেয়ার মেসোডার্মের, এটা সেকেন্ড লেয়ার। এবং এই 1 আর 2 এদের মাঝখানেই আমরা দেখতে পাবো একটা গহ্বর তৈরি হচ্ছে, দ্যাট ইজ নোন অ্যাজ সিলোম। এই দেখো এরকম একটা গহ্বর তৈরি হচ্ছে, এটাকে আমরা কি বলবো, দেহ গহ্বর, বা এটাকে আমরা বলবো সিলোম, যেটা মেসোডার্মের মাঝখানে আমরা দেখতে পাবো। ওকে, তাহলে এটাকে আমি লিখে দিলাম সিলোম, জাস্ট আমি বোঝানোর জন্য লিখছি। আর এটা হচ্ছে আমাদের মেসোডার্ম। আর একদম ভিতরে যেটা দেখতে পাচ্ছ সেটা তাহলে কি হবে, একদম ভিতরে যেটা দেখতে পাচ্ছ এটা মেসোডার্মের পরের লেয়ারটা, অবভিয়াসলি ইট উইল বি এন্ডোডার্ম। তাহলে এই ভিতরের যে লেয়ারটা এটা হয়ে যাচ্ছে এন্ডোডার্ম। তো আমরা কি বলতে চাইছি, আমরা বলছি যে মেসোডার্ম যেটা, সেখান থেকে আমাদের এই ব্লাডটা তৈরি হচ্ছে। ওকে, আচ্ছা নেক্সট পয়েন্ট দেখি কি বলছি। নেক্সট বলা হচ্ছে যে রক্ত খানিকটা ক্ষারীয়, খানিকটা বেসিক। কেন? বিকজ রক্তের মধ্যে কিছু পরিমাণ লবণ থাকে। তো আমরা এখানে লিখি রক্ত ঈষৎ ক্ষারীয় বা বেসিক, রক্ত ঈষৎ ক্ষারীয়। এবার আমরা জানি যারা ক্ষারীয় বা যারা বেসিক তাদের যে পিএইচ সেটা 7-এর উপরে থাকে,
তাহলে রক্ত ঈষৎ ক্ষারীয়, মানে আমরা বলতে পারি যে পিএইচ গ্রেটার দ্যান 7। ওকে, আচ্ছা। আর লাস্ট আমরা আরেকটা পয়েন্ট লিখতে পারি, দ্যাট ইজ কি পরিমাণ ব্লাড একটা মেল একটা ফিমেলের কাছে ইন জেনারেল থাকে বডিতে। তো আমরা যদি মেলদের ক্ষেত্রে বলি, তাহলে মেলদের ক্ষেত্রে মোটামুটি 5 লিটার মতো থাকে রক্ত, আর ফিমেলদের ক্ষেত্রে মোটামুটি ওই 4.5 লিটার মতো থাকে। তো এখানে আমরা জাস্ট লিখে দিচ্ছি যে রক্তের গড় পরিমাণ একজন অ্যাডাল্ট ছেলেদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে বলতে পারো, ছেলে মেয়ে না বলে পুরুষ মহিলা বলতে পারো, ক্ষেত্রে 5 লিটার। হ্যাঁ, আর মেয়েদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে অ্যাডাল্ট 4.5 লিটার। 4.5 লিটার, দ্যাট ইজ দ্য বেসিক ক্যারেক্টারিস্টিক্স অফ ব্লাড। খুব জেনারেল জিনিস এগুলো। এখান থেকে এই মেসোডার্ম জিনিসটা পরীক্ষায় লেজুর কোয়েশ্চেনে আসার মতো, বাদ বাকিগুলো ওকে। ঠিক আছে, আচ্ছা নেক্সট যাই। এবার বলা হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স বুঝলাম, কোথা থেকে তৈরি হচ্ছে বুঝলাম, এবার কম্পোনেন্টস অফ ব্লাড। কম্পোনেন্টস মানে হচ্ছে উপাদান। কম্পোনেন্টস মানে বাংলাটা কি? উপাদান। মানে ব্লাড কি কি নিয়ে তৈরি। ওকে, এবার দেখো যে এখানে একটা টেস্ট টিউব দেখাচ্ছে, সেন্ট্রিফিউজ টিউব বলতে পারো, এবং এখানে কিছু লেখা আছে। কি লেখা আছে? বলছে যে একটা যদি ব্লাড নেওয়া হয়, যে যত ইচ্ছা তুমি নিতে পারো, তোমার ইচ্ছা সেটা, তুমি 1 লিটার নাও, তুমি 1 ml নাও, তোমার ইচ্ছা সেটা। কিন্তু যে পরিমাণই ব্লাড তুমি নাও না কেন, সেটাকে যখন সেন্ট্রিফিউজের মধ্যে তুমি ঘোরাবে, ঠিক আছে, তখন দেখতে পাবে যে ওপরের দিকে প্লাজমা মানে রক্ত রস, সেটা 55% পাবে। তুমি যে পরিমাণ তরল নিয়েছো বা যে পরিমাণ ব্লাড নিয়েছো, তার মধ্যে 55% কি হবে? প্লাজমা বা রক্ত রস পাবে তুমি। আর বাকি নিচের দিকে রেড কালারের একটা জিনিস পাবে, পরবর্তীকালে যেটাকে রেড ব্লাড সেল বলা হচ্ছে, সেটা 45% পাবে। তাহলে 55 আর 45% অলমোস্ট 100% প্লাজমা আর রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা ক্যাপচার করে নিল। আর বাকি খুব কম, মানে 2 থেকে 3% এখানে কে আছে? হোয়াইট ব্লাড সেল আর প্লেটলেটস, মানে অনুচক্রিকা আর শ্বেত রক্তকণিকা খুবই কম পরিমাণে আছে। যদি আমরা যে পরিমাণে তুমি ব্লাড নিয়েছো তার মধ্যে যদি পরিমাপ করো, তাহলে এটা বুঝতে পারবে। তো এটা খুব বেসিক জিনিস। কিভাবে ব্লাড নেয়, রোগীর কাছ থেকে কিভাবে ব্লাড নেয়, কিভাবে আমরা এটা পাবো, কিভাবে সেন্ট্রিফিউজ করব, এগুলো খুব বেসিক জিনিস। সেন্ট্রিফিউজের নর্মাল প্রসিডিওর তোমরা ক্লাস 12-এ গিয়ে ভালো মতো পড়ো, বায়োটেকনোলজিতে তোমরা খুব ভালো মতো পড়ো। তো এইখানে দ্যাট ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট যে এটা আমরা কিভাবে পাই। ওকে, সেন্ট্রিফিউজ প্রসেস সম্বন্ধে আমরা ক্লাস 12-এ পড়ি বেসিক্যালি। তো ঠিক আছে, এটাকে যদি এবার আমি লিখি, এখানে যা লেখা আছে সেটাকেই যদি আমি এখানে লিখি, যে কম্পোনেন্টস অফ ব্লাড, এর মধ্যে আমরা কি কি পাই? আমরা পাই দুটো জিনিস। একটা হচ্ছে রস, যেটা ওপরের দিকে আছে, তাহলে আমি এখানে লিখছি প্লাজমা। প্লাজমাকে আমরা বাংলায় কি বলি? রক্ত রস। এটা হচ্ছে আমাদের কত পার্সেন্ট? 55% প্রায়। একদম অ্যাকুরেট বলতে পারি না, কম বেশি হতে পারে, এভারেজ 55%। আর এইদিকে আমরা লিখব রক্তকণিকা। রক্তকণিকা বা আমরা ইংলিশে লিখব ব্লাড কর্পাসেল। ঠিক আছে, কর্পাসেল। এবার রক্তকণিকা তো অনেক ধরনের হয়, তাহলে রক্তকণিকা কি কি আছে? রক্তকণিকা আছে আমাদের লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। তাহলে আমি এখানে ছোট ছোট করে লিখতে পারি, একটা হচ্ছে আরবিসি মানে রেড ব্লাড কর্পাসেল বা লোহিত রক্তকণিকা, ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসেল বা শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে প্লেটলেটস। প্লেটলেটস, অনুচক্রিকা। ওকে, আচ্ছা, এই যে আরবিসি বা লোহিত রক্তকণিকা যেটাকে আমরা বলি, সেটাকে আমরা আরও একটা নাম দিয়ে ডাকতে পারি, সেটাকে আমরা এরিথ্রোসাইটও বলতে পারি। কি বলতে পারি? এরিথ্রোসাইট। বাংলাটাও লিখে দিচ্ছি, এরিথ্রোসাইট। ডাব্লিউবিসি কে আমরা বলতে পারি লিউকোসাইট। লিউকোসাইট। বাংলাটা লিখি এখানে লিউকোসাইট। ঠিক আছে,
আর এটাকে জায়গা নেই, এই সাইডে লিখছি, প্লেটলেটস অনুচক্রিকা বলে থাকি সাধারণত, এটাকে আরো বলা যায় থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট, ঠিক আছে, থ্রম্বোসাইট। এগুলো হচ্ছে আমাদের অল্টারনেটিভ নেমস। তো এটাই হলো আমাদের রক্তকণিকা বা ব্লাড কর্পাসেল, যেটা আমাদের 55% আছে। 55%-এর মধ্যেও সব থেকে বেশি আবার আরবিসি আছে, আর প্লেটলেটস আর ডাব্লিউবিসি খুব কম পরিমাণে আছে। দ্যাট ইজ দ্য বেসিক। এবার রক্তরস, রক্তরস আবার বিভিন্ন জিনিস নিয়ে তৈরি, যেরকম এখানে আমরা দেখলাম রক্তকণিকা। রক্তরস মেইনলি রক্তরসের বেশিরভাগটা জল দিয়েই ভর্তি বা ওয়াটার দিয়েই ভর্তি, প্রায় 90% ওয়াটার থাকে। তারপর যেটা বেঁচে থাকলো বাকি 10%, তার মধ্যে আবার 7 to 8%, 1% এদিক ওদিক হতে পারে, 7 to 8% থাকে হচ্ছে আমাদের প্রোটিন। প্রোটিন, সেই প্রোটিনগুলোর সম্বন্ধে আমরা আরেকটু ডিটেলসে পড়বো, দরকার আছে। আর মোটামুটি 1 to 2%, 1 থেকে 2% থাকে হচ্ছে আমাদের গ্যাস, ঠিক আছে, গ্যাসীয় পদার্থ। এবার জল তো জল, জল সম্বন্ধে আর কি পড়বো। আর গ্যাসীয় পদার্থ আমাদের এখানে খুব একটা ইম্পর্টেন্ট নয়, যে কোনো গ্যাস হতে পারে, সেটা কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, বেসিক, ঠিক আছে। আর যেটা প্রোটিন, সেটা খুব ইম্পর্টেন্ট, বিকজ প্রোটিনের কাজগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, বা এইখানেও আমরা বিভিন্নভাবে প্রোটিনের কাজগুলো নিয়ে আসবো পড়ার মধ্যে। তাহলে প্রোটিন সম্বন্ধে একটুখানি, এটা সম্বন্ধে একটুখানি আমরা ডিটেলসে পড়ি, ঠিক আছে। তাহলে চলো আমরা প্রোটিন সম্বন্ধে একটু ডিটেলসে পড়ি। তাহলে কম্পোনেন্টস অফ ব্লাডের মধ্যে আমরা এখন যেটা পড়তে চাচ্ছি সেটা হচ্ছে প্লাজমা প্রোটিন সম্বন্ধে। তাহলে আমি এখানে লিখছি প্লাজমা প্রোটিন, প্লাজমা প্রোটিন। উদাহরণগুলো দিব এবং তার সঙ্গে সঙ্গে আমরা কাজগুলো লিখব। কাজগুলো একটা একটা করে লিখি। প্রথমে অ্যালবুমিন, এটা একটা প্লাজমা প্রোটিনের উদাহরণ। অ্যালবুমিনের মেইন কাজ, যেটা তোমরা জেনারেলি এনসিইআরটিতেও পড়ে থাকো, বাংলা টেক্সট বইগুলোতেও পড়ে থাকো, দ্যাট ইজ অসমোলাইটিক ব্যালেন্স। অসমোলাইটিক ব্যালেন্স বলতে পারো যে আমাদের বডিতে জল এবং লবণের মধ্যে যেটা সাম্যতা সেটা রক্ষা করে। অসমোলাইটিক ব্যালেন্স বলতে পারো সেটাকে, জল এবং লবণের মধ্যে ভারসাম্য, সেটাকে আমরা কি বলে থাকি, অসমোলাইটিক, অষ্টম হয়ে গিয়েছে, একটু ঠিক করে দিই এটাকে, অসমোলাইটিক, আবার অষ্টম হয়ে যাচ্ছে, উফ জ্বালা। এবার ঠিক লিখবো, অসমো, হ্যাঁ এবার ঠিক লিখেছি, অসমোলাইটিক ব্যালেন্স। মানে এটাকে যদি আমি সিম্পলি বাংলায় লিখতে চাই, যে জল আয়নের সাম্যাবস্থা। এবার কি করে অসমোলাইটিক ব্যালেন্স হয় সেগুলো তোমাদের এই মুহূর্তে নেই, বাট কি করে অসমোসিস হয় এবং গাছের ক্ষেত্রে এই অসমোলাইটিক ব্যালেন্সটা বা অসমোসিস কিভাবে চলে, তাতে করে গাছের কি সুবিধা অসুবিধা হয়, সেটা নিয়ে তোমাদের কিন্তু প্লান্ট ফিজিওলজিতে একটা চ্যাপ্টার আছে। তখন আমরা ওটা ওইখানে গিয়ে পড়বো, এখন আমাদের দরকার নেই। সেকেন্ড যেটা আমরা পড়বো অ্যালবুমিনের কাজ সম্বন্ধে, সেটা তোমাদের 11 টেক্সট বইতে নেই। ক্লাস 12-এ যখন তোমরা যাবে তখন আবার ফার্টিলাইজেশন চ্যাপ্টারে একটা টপিক আছে, যে যখন স্পার্ম বা শুক্রাণু ডিম্বাণুর কাছে যাচ্ছে তখন শুক্রাণুকে অ্যাক্টিভেট হতে হবে। শুক্রাণু নর্মালি অ্যাক্টিভেট অবস্থায় থাকে না, শুক্রাণু যখন ডিম্বাণুর কাছে যায় তখন ওকে অ্যাক্টিভেট হতে হয়। এই অ্যাক্টিভেশনে সাহায্য করে হচ্ছে অ্যালবুমিন। অ্যালবুমিন শুক্রাণুর অ্যাক্টিভেশনে কিন্তু সাহায্য করে। তো আমি এটা লিখে দিচ্ছি, শুক্রাণুর অ্যাক্টিভেশনে সাহায্য করে নিষেকের সময়, অ্যাক্টিভেশনে সাহায্য করে নিষেকের সময়। আচ্ছা, সেকেন্ড যে জিনিসটা সম্বন্ধে আমরা পড়বো, এটা অ্যালবুমিনের কাজ আমরা পড়লাম। সেকেন্ড যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে গ্লোবিউলিন। গ্লোবিউলিন গোলাকার প্রোটিন। গ্লোবিউলিনের যে তোমরা আবার ক্লাস 12-এর কথা বারবার চলে আসবে, গ্লোবিউলিনের যে সবথেকে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে গামা গ্লোবিউলিন দিয়ে অ্যান্টিবডি তৈরি করা। গ্লোবিউলিনের অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে একটা ভাগ হচ্ছে গামা গ্লোবিউলিন। তো এইটা হচ্ছে গামা চিহ্ন। গামা গ্লোবিউলিন আমাদের বডিতে যে অ্যান্টিবডি আছে না,
তোমরা ক্লাস 12-এ পড়বে সেইগুলো সম্বন্ধে। সেই অ্যান্টিবডিগুলোর যে সাইন্টিফিক নেম সেটাকে বলা হয় ইমিউনোগ্লোবিউলিন। ইমিউনিটিতে সাহায্য করে তাই জন্য ইমিউনো, আর গ্লোবিউলিন প্রোটিন দিয়ে তৈরি তাই জন্য ইমিউনোগ্লোবিউলিন। তো সেটা হচ্ছে গামা গ্লোবিউলিন। তাহলে গামা গ্লোবিউলিন কিসে সাহায্য করছে? অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিউলিন তৈরিতে সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা নেক্সট এবার আমরা পরের প্রোটিনটায় যাই। পরের প্রোটিন দুটো খুব ইজি, একটা হচ্ছে প্রোথ্রম্বিন আর একটা ফাইব্রিনোজেন। এগুলো সবই রক্ত রসে, মানে রক্ত কণিকা বাদ দিয়ে যে রসগুলো আছে তার মধ্যে অবস্থিত প্রোটিনগুলো লিখছি। তাহলে লাস্ট আমরা আর দুটো লিখবো, একটা হচ্ছে প্রোথ্রম্বিন আর একটা হচ্ছে একসঙ্গে লিখবো কারণ দুজনে একই কাজ করে, আর একটা হচ্ছে ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন দুজনে একই কাজ করে। কি কাজ করে? রক্ত তঞ্চনে সাহায্য করে। রক্ত তঞ্চনে, যেটাকে আমরা ইংলিশে কি বলি? ব্লাড কোয়াগুলেশন। ব্লাড কোয়াগুলেশন এ সাহায্য করে। ভেরি ইজি, কিছুই নেই। ওকে, ব্যাস এগুলো আমরা একটা কম্পোনেন্টস অফ ব্লাডের ওভারভিউ সম্বন্ধে পড়লাম। আমরা আরও ডিটেইলে যাব। যদি আগের স্লাইডটাই তোমাদের দেখাই, আমরা লেফট সাইডের পার্টটা নিয়ে আলোচনা করেছি, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করিনি। তাহলে রক্ত কণিকাগুলো সম্বন্ধেও তো আমাদের আলোচনা করতে হবে, তাই তো? তাহলে রক্ত কণিকাগুলো সম্বন্ধে এবার জেনে নিই, চলো। এবার রক্ত কণিকাতে আসার একটু আগে আমরা পড়ছিলাম যে ভ্রূণজ মেসোডার্ম, পড়ছিলাম না যে ভ্রূণজ মেসোডার্ম থেকে উৎপত্তি হয় রক্ত কণিকাগুলোর। তো এখানে তোমাদের আরেকটা গল্প আমি বলছিলাম যে যখন জাইগোট থাকে, সেই জাইগোটটা যখন বড় হতে থাকে সেই সময়তে মেসোডার্ম তৈরি হয়, মেসোডার্ম থেকে ব্লাড কম্পোনেন্টসগুলো তৈরি হয়। এবার আরও একটা নতুন গল্প শোনো, যে যখন তোমাদেরকে একটুখানি একটা আলাদা স্লাইডে বলি গল্পটা, ছোট্ট করে বলি। ধরো স্পার্ম, শুক্রাণু প্লাস ওভাম, এই দুজন মিলে একটা জাইগোট তৈরি করেছে। জাইগোট মানে হচ্ছে প্রথম একটা বেবি, একটা সেলযুক্ত বেবি। জাইগোট মানে হচ্ছে একটা সেলযুক্ত বেবি যার ক্রোমোজোম নাম্বার হচ্ছে 2n। ঠিক আছে, এই জাইগোটটা পরবর্তীকালে বড় হতে থাকে। এইটা ধরো জাইগোটের একটা কোষ, এটা নিউক্লিয়াস। এই একটা কোষ পরবর্তীকালে বড় হতে থাকে, জাইগোট থেকে তৈরি হয় মরুলা, মরুলা থেকে ব্লাস্টুলা, ব্লাস্টুলা থেকে গ্যাস্ট্রুলা, এবং ফাইনালি গ্যাস্ট্রুলা থেকে অনেকগুলো স্টেপ পর আমাদের যে অ্যাডাল্ট বেবি, মানে 9 মাস পরে যে বেবিটা হবে, 10 মাস পরে যে বেবিটা হবে, দ্যাট ইজ অ্যাডাল্ট বেবি। ঠিক আছে, তো আমি এখানে জাস্ট কেন এই গল্পটা বলছি, বেবি। এবার এই যে জাইগোট, যেটা একটা সেলযুক্ত ভেতরে একটা নিউক্লিয়াস, এই যখন মরুলা হয়ে গেল, এর সেল সংখ্যা বাড়ছে, এর সেল সংখ্যা বাড়ছে। আর মরুলার সেল সাধারণত 8 থেকে 16টা হয়। তো এই প্রত্যেকটা সেলের ভিতরে নিউক্লিয়াস আছে। এবার এই যে মরুলা বা ব্লাস্টুলা আরও বড়, এই যে সেলগুলো, এদের মধ্যে কিছু সংখ্যক সেলকে আমরা বলে থাকি স্টেম সেল। তোমরা নামটা শুনে থাকবে, স্টেম সেল, সেল চ্যাপ্টারেও ছিল। তো ধরে নিলাম আমি যে এর মধ্যে কয়েকটা সেল স্টেম সেল, সাপোজ এগুলো স্টেম সেল, এই সেলগুলো নিচেরগুলো, এগুলো স্টেম সেল। এবার স্টেম সেল যদি এরা হয়, তাহলে পরবর্তীকালে এই স্টেম সেলগুলো যখন বিভাজিত হবে, এই স্টেম সেলগুলো থেকে আরো নতুন নতুন স্টেম সেল তৈরি হবে। এবার গল্পটা কি স্টেম সেলের, কি করে স্টেম সেলটা? বলা হচ্ছে যে স্টেম সেল যে কোনো অঙ্গ তৈরি করতে পারে, যে কোনো অঙ্গ তৈরি করতে পারে, বা যে কোনো সিস্টেম তৈরি করতে পারে, যে কোনো সিস্টেমও তৈরি করতে পারে। তার মানে বলতে চাওয়া হচ্ছে যে যেখানে যেখানে স্টেম সেল থাকবে, সেই স্টেম সেলগুলো পরবর্তীকালে এসে আমাদের বডির বিভিন্ন সিস্টেম, আমাদের বডির বিভিন্ন অঙ্গ তারা তৈরি করবে।
তাহলে এই যে যখন বাচ্চাটা বড় হলো, একটা বড় বেবি হয়ে গেল, এই বেবির মধ্যেও নিশ্চয়ই এরকম অসংখ্য স্টেম সেল আছে যারা সেই বেবিটার হাত পা তৈরি করেছে, এবং স্টেম সেলগুলো চলে যায়নি, আছে এখনো, এই যারা এই বেবিটাকে আরো বড় করতে সাহায্য করবে, আরো বিভিন্ন জিনিসগুলোকে তৈরি করতে সাহায্য করবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে এই জাইগোটটা যখন বেবিতে রূপান্তরিত হয়েছে, একটা সেলালা বাচ্চা যখন অনেকগুলো সেলালা বাচ্চায় রূপান্তরিত হয়েছে, তখন এই বাচ্চাটার মধ্যে ব্লাড চলে এসছে, তাই না? প্রথমে জাইগোটের কাছে কিছু ছিল না, কিন্তু যখন একটা ম্যাচিওর বেবি এসছে তখন ওর কাছে ব্লাড চলে এসছে। নিশ্চয়ই কোনো না কোনো স্টেম সেল সেই ব্লাডটা তৈরি করেছে, এই এদের মধ্যেই কোনো না কোনো স্টেম সেল সেটা তৈরি করেছে, সেটাই এখানে লেখা আছে। দেখো স্টেম সেলের নামটা এখানে লেখা আছে, দেখো হিমাটোপোয়েটিক স্টেম সেল। তার মানে এই যে হিমাটোপোয়েটিক স্টেম সেল, এখান থেকেই সমস্ত ধরনের রক্তকণিকা তৈরি হয়েছে, সেটারই একটা ছক এখানে দেওয়া আছে। একটুখানি হালকা করে দেখে নিই। দেখো যে হিমাটোপোয়েটিক স্টেম সেল থেকে বিভাজনের মাধ্যমে দু ধরনের সেল তৈরি হয়েছে, একটা মাইলয়েড প্রোজেনিটর, প্রোজেনিটর মানে আদিকোষ, প্রো মানে আগে, আর একটা হচ্ছে কমন লিম্ফয়েড প্রোজেনিটর। এবার লিম্ফয়েড কথাটা লসিকা বা লিম্ফ্যাটিক সিস্টেম, লিম্ফয়েড অর্গ্যান এগুলোর সাথে জড়িত, যেখানে লিম্ফোসাইট ইন ফিউচার তৈরি হবে বা ম্যাচিওর হবে, তৈরি হয় না, ম্যাচিওর হয়। তাহলে এই হিমাটোপোয়েটিক স্টেম সেলটা দুটো ভাগে ভাগ হলো, একটা লিম্ফয়েড প্রোজেনিটর, একটা মাইলয়েড প্রোজেনিটর। মাইলয়েড প্রোজেনিটর থেকে তোমরা পরবর্তীকালে দেখতে পাচ্ছ এরিথ্রোসাইট, মানে কি লোহিত রক্তকণিকা তৈরি হয়ে যাচ্ছে। তার সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ যে এরিথ্রোসাইটের পাশে, মাস্ট সেলটা আমি বাদ দিচ্ছি আপাতত, মাইলোব্লাস্ট বলে আরেকটা কোষ তৈরি হয়েছে, যেখান থেকে বেসোফিল, নিউট্রোফিল, ইওসিনোফিল এরা তৈরি হচ্ছে। তাহলে বেসোফিল, নিউট্রোফিল, ইওসিনোফিল এরা কি? এরা তো শ্বেতরক্তকণিকা, এরা তিনজন ডাব্লিউবিসি বা শ্বেতরক্তকণিকা, এটা তোমরা সকলেই আশা করি জানো। তাহলে লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছে, শ্বেতরক্তকণিকা তৈরি হচ্ছে, তার সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ যে মাইলোব্লাস্ট, এরিথ্রোব্লাস্ট বাদ দিয়ে মেগা ক্যারিওসাইট বলেও একটা সেল তৈরি হয়েছে। এই মেগা ক্যারিওসাইট থেকেই পরবর্তীকালে থ্রম্বোসাইট তৈরি হয়েছে, যেটার নাম আমি একটু আগেই বললাম যে অনুচক্রিকাকে আমরা থ্রম্বোসাইট বলে থাকি। অর্থাৎ এই হিমাটোপোয়েটিক স্টেম সেল থেকেই বিভিন্নভাবে বিভাজনের মাধ্যমে আমাদের লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা আর শ্বেত রক্তকণিকার কিছুটা পার্ট, পুরোটা নয় কিছুটা পার্ট তৈরি হয়েছে, বেসোফিল, নিউট্রোফিল আর ইওসিনোফিল। তাহলে শ্বেত রক্তকণিকার বাকি পার্টগুলো কোথায় গেল? আমরা বলেছিলাম যে হিমাটোপোয়েটিক স্টেম সেল থেকে লিম্ফয়েড প্রোজেনিটর বলেও এক ধরনের সেল তৈরি হয়েছে। সেই লিম্ফয়েড প্রোজেনিটর সেল থেকে দেখো পরবর্তীকালে বিভাজনের মাধ্যমে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট মানে লিম্ফোসাইট তৈরি হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে কোথায় গেল? হ্যাঁ, টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট তৈরি হয়েছে এবং ন্যাচারাল কিলারও তৈরি হয়েছে। তো ন্যাচারাল কিলারটা আমাদের এখন পড়ার দরকার নেই, আমাদের এইখানে মাস্ট সেলটাও পড়ার দরকার নেই। আমরা মেইনলি ফোকাস করছি এরিথ্রোসাইট, থ্রম্বোসাইট আর এই ধরনের শ্বেত রক্তকণিকাগুলো, মনোসাইট, ইওসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল আর তার সঙ্গে লিম্ফোসাইটের উপরে। বোঝা গেল আশা করি যে কিভাবে বিভিন্ন ধরনের রক্তকণিকাগুলো তৈরি হচ্ছে। এই সাইডে মেইনলি আমাদের বেশিরভাগ রক্তকণিকা তৈরি হলো মাইলয়েড প্রোজেনিটর থেকে, শুধুমাত্র লিম্ফোসাইটটা তৈরি হচ্ছে লিম্ফয়েড প্রোজেনিটর থেকে, দ্যাটস দ্য কেস। চলো নেক্সট, এটা তো বললাম। হ্যাঁ, এবার আমরা এক এক করে আসি, প্রত্যেকটা রক্তকণিকার সম্বন্ধে একটুখানি ডিটেলসে এবার বলবো। তো প্রথমেই আসছে আমাদের রেড ব্লাড কর্পাসেল বা লোহিত রক্তকণিকা। আমরা যদি রেড ব্লাড কর্পাসেল বা লোহিত রক্তকণিকার উৎপত্তি সম্বন্ধে যদি প্রথমে বলি, উৎপত্তি তো দেখতেই পেলাম যে স্টেম সেল থেকে তৈরি হলো। আমরা যদি জায়গাটা সম্বন্ধে বলি, উৎপত্তি স্থল সম্বন্ধে বলি, যে কোথা থেকে তৈরি হচ্ছে, উৎপত্তি স্থল, তো বলা হচ্ছে যে যখন ছোট বাচ্চা অবস্থায় থাকছে, বেবি, তখন এই লোহিত রক্তকণিকাটা তৈরি হচ্ছে লিভার থেকে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ভ্রূণ অবস্থায় যকৃৎ থেকে তৈরি হয়, যকৃৎ বা লিভার থেকে তৈরি হয়। আর যখন বাচ্চাটা একটু ম্যাচিওর হয়ে গেল তখন তৈরি হয় আরবিসি কোথা থেকে?
বোন ম্যারো থেকে বা অস্থিমজ্জা থেকে, সকলেই জানো রেড বোন ম্যারো থেকে। তাহলে এখানে আমরা লিখব যে পরিণত অবস্থায় বোন ম্যারো বা অস্থিমজ্জা থেকে তৈরি হয়। ওকে, ভেরি ইজি। এবার যদি প্রশ্ন করা হয় যে অস্থিমজ্জাটা কোথায় থাকে, বেশিরভাগ জন যেটা আনসার দেয়, অফলাইনেও আমি দেখেছি এবং অনলাইনেও দেখেছি, যে অস্থিমজ্জা যখনই বলবে স্যার এই যে পিছে এখানে থাকে অস্থিমজ্জা, নিচের দিকে। অস্থিমজ্জা যে ওই নিচে পিঠের ওখানে থাকবে সেটা ঠিক, থাকে ওখানে, পিঠের হাড়ের নিচের দিকে থাকে, কিন্তু অস্থিমজ্জা শুধু যে ওখানেই থাকবে এমনটা নয়। আমাদের বডির যে কোনো বোন যদি সেটা একটুখানি লম্বা হয়, বড় হয়, তাহলে সেই লম্বা দীর্ঘাস্থি বলে থাকি বাংলায়, বা লং বোনস বলে থাকি, তাদের প্রান্তের দিকে অস্থিমজ্জা পাওয়া যায়। সেখান থেকে আমাদের রক্ত তৈরি হয়। এই যে দেখো, আমি যদি এখানে ছোট্ট করে ছবিটা আঁকি, ওই যে দেখো না, ওই টম এন্ড জেরি বা যে কোনো ধরনের কার্টুনে কুকুরগুলো হাড্ডিটা খায়, সেই হাড্ডিটা আমি এখানে আঁকছি। দেখো, এই দেখো, হয়েছে একদম, হয়েছে না সুন্দর? আচ্ছা, এবার এটা হাড়, এই হাড়ের যে সাইডের পার্টগুলো, মানে এইগুলো, হ্যাঁ, এটা হচ্ছে লোহিত অস্থিমজ্জা, রেড বোন ম্যারো। এখান থেকেই আমাদের কিন্তু রেড ব্লাড কর্পাসেলগুলো তৈরি হবে। আর মাঝখানের যে জায়গাটা দেখছো ফাঁকা রেখেছি এখন আপাতত, ওটা ইয়েলো বোন ম্যারো বা হলুদ অস্থিমজ্জা। যখন মানে ম্যাচিওর হতে থাকে তখন ইয়েলো বোন ম্যারোগুলোও পরবর্তীকালে রেড বোন ম্যারো হয়ে যায়। তো চলো, একটু আমরা জেনারেল উৎপত্তিস্থল সম্বন্ধে জানলাম। এবার যদি সংখ্যা বলি, ওটাও খুব ইজি। সংখ্যা যদি বলি তাহলে বলছে যে যদি তুমি 1 mm নাও, 1 mm যদি ব্লাড নাও, তাহলে তার মধ্যে প্রায় 50 লাখ পার 1 mm। 1 mm ব্লাড যদি নাও তুমি, তার মধ্যে 50 লাখ রেড ব্লাড কর্পাসেল দেখতে পাবে। কাদের ক্ষেত্রে এটা? পুরুষদের ক্ষেত্রে, আর যদি মহিলাদের ক্ষেত্রে নাও তাহলে একটুখানি কম, 45 লাখ পার 1 mm ব্লাড। এটা কাদের? মহিলাদের। আচ্ছা, এরপর কালার সম্বন্ধে তো কিছু বলার নেই। কালার সম্বন্ধে সবাই জানো, রেড ব্লাড কর্পাসেল তো লালই হবে। কেন লাল হবে? কারণ এর মধ্যে হিমোগ্লোবিন আছে। তাহলে ছোট্ট করে লিখে দিই, ছোটবেলাকার পয়েন্ট ছোট্ট করে লিখে দিই। হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য হিমোগ্লোবিন এর, আমরা হিমোগ্লোবিন সম্বন্ধে ডিটেলসে পড়বো, খুব ইন্টারেস্টিং। হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য, এগুলো একদম ইজি, আরবিসি এর রং লাল, এরপরে আরো পড়বো যে রেড ব্লাড কর্পাসেলের মধ্যে, যেহেতু রেড ব্লাড কর্পাসেলের মেইন কাজ হচ্ছে কি, যে অক্সিজেন ক্যারি করা প্রত্যেকটা সেলের মধ্যে, তাই জন্য রেড ব্লাড কর্পাসেলের মধ্যে এক্সট্রা জিনিসগুলো, মানে এক্সট্রা জিনিসও নেই, প্রয়োজনীয় জিনিসও ও বাদ দিয়ে দিয়েছে। যেরকম লোহিত রক্তকণিকার মধ্যে, লোহিত রক্তকণিকায় কি থাকে না? নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস ও আউট করে দিয়েছে। নিউক্লিয়াস, তার সঙ্গে সঙ্গে নিউক্লিয়াস সবাই জানে, তার সঙ্গে সঙ্গে ইআর মানে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থাকে না, গলগি বডি থাকে না, মাইটোকন্ড্রিয়া যেটাকে আমরা পাওয়ার হাউস বলে থাকি সেলের, সেটাকেও বাদ করে দিয়েছে। মাইটোকন্ড্রিয়া থাকে না। আর আরবিসি এর যদি আমি গড় আয়ু দেখি, যে একটা প্রত্যেকটা সেলেরই একটা লাইফ টাইম আছে, একটা সময় পরে কিন্তু সে মরে যাবে। এই আরবিসি এর যেটা লাইফ টাইম, সেটা আমি এখানে লিখে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনও বটে। জীবনকাল সেটা হচ্ছে 120 ডেজ।
এগুলো হচ্ছে কিছু বেসিক আইডিয়া রেড ব্লাড কর্পাসেল সম্বন্ধে। আশা করি এগুলো হচ্ছে খুব সোজা জিনিস, এগুলো তোমরা অবশ্যই পারবে। তো এর সঙ্গে সঙ্গে ওই এরিথ্রোসাইটিক সেডিমেন্টেশন রেট এই সমস্ত জিনিসগুলোই আছে, তো আমরা আসবো সেগুলো সম্বন্ধে পরে। আচ্ছা, রেড ব্লাড কর্পাসেল যদি এরকম কোয়েশ্চেন বলে যে পুরো রক্ত কণিকাগুলো তৈরি হওয়াকে কি বলে, আমরা বলবো হিমোপোয়েসিস। শুধু যদি বলা হয় যে রেড ব্লাড কর্পাসেল তৈরি হওয়াকে কি বলে, তাহলে আমরা বলবো এরিথ্রোপোয়েসিস। তাহলে এখানে আমি আরেকটা লিখছি, তৈরি হওয়ার পদ্ধতি, তৈরি হওয়ার পদ্ধতি, তৈরি হওয়ার পদ্ধতিকে কি বললাম, বললাম হলো এরিথ্রোসাইট থেকে এরিথ্রো, আর পোয়েসিস মানে তৈরি, তাহলে এরিথ্রোপোয়েসিস। এই দেখো বক্স করে দিই এটা, ওকে। তাহলে আমরা মোটামুটি আরবিসি সম্বন্ধে বেসিক যে আইডিয়াগুলো সেগুলো কিন্তু কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, চলো তাহলে নেক্সট আমরা যাই। নেক্সট হচ্ছে হিমোগ্লোবিন সম্বন্ধে আরবিসি এর ভেতরে যে পিগমেন্টটা থাকে বা রঞ্জকটা থাকে সেটা সম্বন্ধে আমরা একটুখানি পড়ি। বলা হচ্ছে যে আরবিসি এর মধ্যে যে হিমোগ্লোবিনটা থাকে সেটা দুটো পার্ট নিয়ে তৈরি, হিম আর গ্লোবিন। গ্লোবিন আমরা একটু আগেই পড়লাম, প্রোটিন। তো আমরা এখানে লিখি যে যেটা হিম সেটা হচ্ছে আমার নন প্রোটিন পার্ট বা অপ্রোটিন অংশ। আমরা পড়েছিলাম যে হিম মাঝে মাঝে প্রস্থেটিক গ্রুপ হিসেবেও কাজ করে, এনজাইম চ্যাপ্টারে পড়েছিলাম, যাই হোক। আর তার সঙ্গে কি গ্লোবিন, গ্লোবিন হচ্ছে প্রোটিন পার্ট। তাহলে প্রোটিন পার্ট যদি হয় তার মানে নিশ্চয়ই এ অনেকগুলি অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। এই গ্লোবিন পার্টটা যদি প্রোটিন হয়, প্রোটিনের যদি ছোট ভাইয়ের কথা বলি, তার মানে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড নিয়ে প্রোটিন তৈরি হয়েছে, অর্থাৎ অনেকগুলি অ্যামিনো অ্যাসিডের আমরা একটা চেন দেখতে পাবো প্রোটিনের মধ্যে। ঠিক আছে, অপ্রোটিন অংশের মধ্যে কি আছে, অপ্রোটিন অংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি Fe প্লাস আয়ন আছে, লোহা। Fe প্লাস মানে হচ্ছে কি লোহা, আর গ্লোবিন তো গ্লোবিন। এরপরে বলা হচ্ছে যে এই যে গ্লোবিন প্রোটিনটা সেটা দুটো চেন নিয়ে তৈরি, দুটো নয় চারটে চেন নিয়ে তৈরি। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা উপরে নিচে ডান দিক বাঁ দিকে টোটাল চারটে পার্ট দেখতে পাচ্ছ। হিমোগ্লোবিন টোটাল দু ধরনের হয়, একটা হচ্ছে HbA আর একটা হচ্ছে HbF। তাহলে আমরা সেকেন্ড যে পয়েন্টটা লিখতে পারি এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট হিসাবে ধরি, সেকেন্ড পয়েন্ট হিসাবে ধরি যে হিমোগ্লোবিন দুই ধরনের হয়, আর সেই দুই ধরনের হোক বা যত ধরনেরই হোক তার মধ্যে চেন তো অবশ্যই দেখা যাবে। এখানে যে ছবিটা আসছে সেটা অ্যাডাল্টদের দেখানো আছে। তাহলে হিমোগ্লোবিন দুই ধরনের হয়, কি কি বলা হচ্ছে, একটা বড়দের, তাহলে বড়দেরকে আমরা কি বলি, খুব সোজা অ্যাডাল্ট। তাহলে HB মানে হিমোগ্লোবিন এ, এ ফর অ্যাডাল্ট। সেকেন্ড যেটা দেখব সেটা ছোট বাচ্চাদের, ছোট বাচ্চাদেরকে কি বলি, ফিটাস। তাহলে HbF। HB এর আবার দুটো পার্ট, একটা হচ্ছে A1 আর একটা হচ্ছে A2। এই দুই ধরনের অ্যাডাল্টদের হিমোগ্লোবিন আর এক ধরনের বাচ্চাদের হিমোগ্লোবিন দেখা যায়, দ্যাট ইজ দ্য বেসিক আইডিয়া। এবার থার্ড যে পয়েন্টটা লিখব সেটা হচ্ছে যে অ্যাডাল্টদের হিমোগ্লোবিনের মধ্যে কি কি পরিমাণ চেন দেখা যাচ্ছে। তাহলে এখানে আমরা লিখব HbA1 এর মধ্যে দুটি আলফা, ছবিটাতেও দেখতে পাচ্ছি দুটি আলফা ও দুটি বিটা চেন দেখা যায়, প্রোটিনের চেন দুটি আলফা এবং দুটি বিটা চেন দেখা যায়, যেটাকে আমরা তাহলে কিভাবে লিখি, আলফা টু বিটা টু, আলফা টু বিটা টু। আর সিমিলারলি HbA2 এর মধ্যে, HbA2 এর মধ্যে দুটি আলফা ও দুটি ডেল্টা চেন দেখা যায়। তাহলে এটাকে আমরা কি লিখব, আলফা টু ডেল্টা টু।
ওকে, তাহলে আমরা দু ধরনের হিমোগ্লোবিন দেখছি বড়দের ক্ষেত্রে, আলফা টু বিটা টু, আলফা টু ডেল্টা টু। এই যে ছবিটা তোমরা দেখছো এখানে দেখো দেখানো আছে যে হিমোগ্লোবিনের যেটা গ্লোবিন পার্ট তার মধ্যে এখানে একটা আলফা চেন আর এখানে একটা আলফা চেন, মানে এইটা একটা আলফা চেন, এটা একটা আলফা চেন, আর উপরে এই সাইডে একটা বিটা চেন আর এই সাইডে একটা বিটা চেন। এটা হচ্ছে নর্মাল স্ট্রাকচার। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা চেনের মধ্যে দেখো এখানে এখানে একটা নীল নীল পার্ট দেখা যাচ্ছে, সেটাকে কি বলা হচ্ছে? হিম গ্রুপ। দেখতে পাচ্ছ? তাহলে যদি টোটাল 4টা চেন থাকে তাহলে কটা হিম গ্রুপ থাকবে? 4টে হিম গ্রুপ থাকবে। প্রত্যেকটা চেনের মধ্যে একটা করে হিম গ্রুপ, এখানে 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 প্রত্যেকটা হিম গ্রুপ তাহলে একটা করে যদি অক্সিজেন ক্যারি করে। এবার হচ্ছে হিমোগ্লোবিনের কাজের কথা আমরা আসছি। প্রত্যেকটা হিম গ্রুপ একটা করে যদি অক্সিজেন ক্যারি করে, তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে যে একটি হিমোগ্লোবিন কতগুলো অক্সিজেন ক্যারি করে? আমরা বলবো যে হিমোগ্লোবিনের মধ্যে 4টে হিম গ্রুপ আছে, সেটা যে কোনো টাইপেরই হিমোগ্লোবিন হোক না কেন, A1 হোক, A2 হোক বা যাই হোক, প্রত্যেকের মধ্যে 4টে করে চেন আছে। সেই চেনগুলোর নাম আলাদা হতে পারে কিন্তু প্রত্যেকের মধ্যেই হিম গ্রুপ আছে 4টে করে। তাহলে প্রতিটা হিম গ্রুপ একটা করে অক্সিজেন ধরলে 4টে হিম গ্রুপ কটা অক্সিজেন ধরবে? 4টে। তাহলে সেটা আমরা লিখতে পারি। ওকে, তাহলে আমরা এর পরে, মানে এই স্লাইডে তো আর জায়গা নেই, তাহলে আমরা একটা এক্সট্রা স্লাইড নিয়ে নিই। হ্যাঁ, এখানে আমরা একটা এক্সট্রা স্লাইড নিয়ে নিই। বাচ্চাদের হিমোগ্লোবিনের কথাটাও লিখি যে কি লিখব? বাচ্চাদের ক্ষেত্রেই লিখি। বাচ্চাদের ক্ষেত্রে HbF এর মধ্যে দুটি চেন থাকে, না, দুটি আলফা ও দুটি, অ্যাডাল্টের ক্ষেত্রে দেখেছিলাম আলফা বিটা, আলফা ডেল্টা। বাচ্চাদের ক্ষেত্রে দেখব দুটি আলফা ও দুটি গামা চেন থাকে। তাহলে সংকেতটা কি লিখবো আমরা? সংকেত আমরা লিখতে পারি আলফা টু গামা টু। এবার আগের স্লাইডে যে পয়েন্টটা আমি বললাম যে প্রতিটি, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রতিটি হিমোগ্লোবিনে, তাহলে প্রতিটি হিমোগ্লোবিনে আমরা দেখতে পাচ্ছি 4টি হিম গ্রুপ থাকে, কারণ প্রত্যেকটা চেনের মধ্যে দেখলাম একটা করে নীল নীল হিম গ্রুপ। তাহলে প্রতিটি হিমোগ্লোবিনে 4টি হিম গ্রুপ থাকে, যারা মোট 4টি অক্সিজেন বহন করে, প্রত্যেকে একটা করে, তো টোটাল 4টে। দ্যাট ইজ দ্য বেসিক আইডিয়া। ব্যাস, এই রইল আমাদের হিমোগ্লোবিনের গল্প এই অবধি। এরপরে আসবে যে হিমোগ্লোবিনটা যদি সামহাও ভেঙে যায় তাহলে কি হয়, খুব ইম্পর্টেন্ট সেটা। এবার দেখো যে যদি নয়, ডাইরেক্ট লিখি, হিমোগ্লোবিনের ভাঙনের ফলে, এভাবে লিখি, হিমোগ্লোবিনের মানে আমরা বললাম না যে আরবিসির একটা টাইম পিরিয়ড আছে 120 দিন, তারপরে ও নষ্ট হয়ে যায়, মরে যায়। কোনো মানে আরবিসি যখন নষ্ট হয়ে যাবে তার মানে অবভিয়াসলি হিমোগ্লোবিনগুলো নষ্ট হয়ে যাবে। তো হিমোগ্লোবিন যদি নষ্ট হয়ে যায়, হিমোগ্লোবিনের ভাঙনের ফলে দুটো রঞ্জক তৈরি হয়। একজনের নাম হচ্ছে বিলিরুবিন, নামটা হয়তো শুনেছো তোমরা, ও বিলিভার্ডিন। বিলিরুবিন ও বিলিভার্ডিন, জন্ডিসের ক্ষেত্রে নামটা শুনে থাকবে। তাহলে হিমোগ্লোবিনের ভাঙনের ফলে বিলিরুবিন ও বিলিভার্ডিন তৈরি হয়, যারা, এবার খুব ইন্টারেস্টিং, যারা মলের কালার দেয়। মলের কালার ইয়েলো কেন হয় পরীক্ষায় যদি প্রশ্ন আসে, বিলিরুবিন বিলিভার্ডিন হিমোগ্লোবিন ভেঙে তৈরি হয়েছে, ওরাই মলের মধ্যে হলুদ কালারটা দেয়, যারা মলের বর্ণ নির্ধারণ করে, যারা মলের বর্ণ নির্ধারণ করে। আর সেকেন্ড আরেকটা রঞ্জক তৈরি হয়, এটা হচ্ছে ফার্স্ট একটা লিখলাম, এছাড়াও ইউরোক্রোম, ইউরোক্রোম রঞ্জক তৈরি হয় ওই হিমোগ্লোবিন ভাঙার ফলে,
যার ফলে মূত্র ঈষৎ হলদে বর্ণের হয়। আমাদের নর্মালি মূত্রটা কিন্তু সাদা বর্ণের একদম নয়, ক্লিয়ার, হালকা হলুদ বর্ণের। তো সেটা কেন হয়? ইউরোক্রোম রঞ্জকের জন্য হালকা হলুদ বর্ণের হয়। আর হিমোগ্লোবিন আমাদের শরীরে কতটা আছে সেটা আমরা একটা মেশিন দিয়ে মাপতে পারি, দ্যাট ইজ হিমোগ্লোবিনোমিটার। তাহলে কোথায় লিখি সেটা? এখানে একটা পয়েন্ট দিয়ে লিখে দিচ্ছি, হিমোগ্লোবিন মাপার মেশিন, হিমোগ্লোবিন মাপার যন্ত্র। যন্ত্র কি? হিমোগ্লোবিনোমিটার, হিমোগ্লোবিনোমিটার। ঠিক আছে, এটাকে একটা আলাদা পয়েন্ট বানিয়ে দিই। ব্যাস, তাহলে হিমোগ্লোবিন সম্বন্ধে শিখলাম, আরবিসি সম্বন্ধে শিখলাম, এবং টোটাল ডেজ, কতদিন পরে তারা মারা যায়, কি হয়, সবই শিখলাম। আচ্ছা, আরও একটুখানি লেখার আছে। কি লেখার আছে? হিমোগ্লোবিন সম্বন্ধে তো লিখলাম, এরপরে বলা হচ্ছে যে আরবিসি নষ্ট হয়ে যাওয়ার পর, আরবিসি নষ্ট হয়ে যাওয়ার পর কোথায় গিয়ে জমা হয়? বলা হচ্ছে আরবিসিগুলো নষ্ট হয়ে যাওয়ার পরে স্প্লিন বা প্লিহাতে গিয়ে জমা হয়। তাই জন্য স্প্লিনকে কি বলা হয়? স্প্লিন, বা আমি জানি তোমরা এই আনসারটা জানো সবাই, স্প্লিন বা প্লিহাতে গিয়ে জমা হয়। ওই 120 দিন পরে যখন মরে গেল আরবিসি গুলো, তখন স্প্লিনে গিয়ে জমা হলো। তাই স্প্লিনকে বা প্লিহাকে, যেটা সব থেকে বড় লসিকা গ্রন্থি স্প্লিন, স্প্লিনকে আরবিসি এর গ্রেভইয়ার্ড বলা হয়। গ্রেভইয়ার্ড বা কবরখানা, গ্রেভইয়ার্ড বা কবরখানা বলা হয়। তোমরা জানো তো ওই যখন ম্যালেরিয়া রোগ হয়, ক্লাস 12-এ পড়বে যে ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে কি হয়, আরবিসি গুলো নষ্ট হতে থাকে। এবার যখন আরবিসি অনেকগুলো নষ্ট হয়ে যায় কিনা, তখন এই যে স্প্লিন বা প্লিহা, মানে আমাদের যে লসিকা গ্রন্থি স্প্লিন, সেখানে গিয়ে জমা হতে থাকে। তো স্প্লিনটা অনেক বড় হয়ে যায়। তো স্প্লিনটা এত বড় হয়ে যাওয়ার কারণে ডাক্তার ওটা দেখে বুঝতে পারে যে নিশ্চয়ই এর ম্যালেরিয়া হতে পারে। ওটা একটা আইডেন্টিফিকেশন টেস্ট। তো এই আমরা একটা অন এন এভারেজ পড়লাম। আচ্ছা, নেক্সট এবার আমরা চলে আসছি হোয়াইট ব্লাড কর্পাসেলে বা শ্বেত রক্তকণিকায়। তো শ্বেত রক্তকণিকা যদি সম্বন্ধে আমরা বলি, শ্বেত রক্তকণিকার সংখ্যা কিন্তু খুবই কম আমাদের বডিতে। 1 mm যদি আমরা রক্ত নিই, তার মধ্যে 6000 থেকে 8000 আমরা হোয়াইট ব্লাড কর্পাসেল বা শ্বেত রক্তকণিকা পাবো। তাহলে আমরা এখানে যদি সংখ্যাটা লিখি, তাহলে আমরা সংখ্যা পাবো কত? 6000 থেকে 8000 1 mm রক্তে। কেমন? আচ্ছা, এখানে আমরা তিনটে হোয়াইট ব্লাড কর্পাসেল দেখতে পাচ্ছি। তিনটের মধ্যে একটা হচ্ছে বেসোফিল, ইওসিনোফিল, নিউট্রোফিল। তো এইগুলোর মধ্যে আমরা অনেকগুলো দানাও দেখতে পাচ্ছি। এই যে দেখো, ছোট 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 দানা, এখানেও দানা, ওর মধ্যে একটু কম দানা আছে। তো তাই জন্য এদের সবাইকে আমরা কি বলি? দানাদার বা গ্র্যানিউলার, গ্র্যানিউলার শ্বেত রক্তকণিকা বা দানাদার। এবার এদের ক্যারেক্টারিস্টিক্সটাও পড়া খুব ইম্পর্টেন্ট। বলছে যে প্রথমটা বেসোফিল। কেন বেসোফিল? এর নামটা এসছে বেসোফিল এই কারণে, কারণ একে বেসিক বা ক্ষারীয় রঞ্জক দ্বারা রঞ্জিত করা যায়। বেসিক একটা ডাই দেব, মানে আমি যদি আমরা একটা মানে স্মিয়ার নিই, স্মিয়ার বলতে কি বলবো, প্রলেপ নিই, মনে করো এরকম একটা আমি ইয়ে নিলাম, শীট নিলাম, তার মধ্যে একটা স্মিয়ার, রক্তের একটা প্রলেপ তৈরি করলাম। তারপরে যদি আমি ওখানে রঞ্জক দিই, ডাই দিই, তাহলে দেখতে পাবো যে বেসোফিল যে রক্তকণিকাটা আছে, সেই বেসোফিল রক্তকণিকাটা মিথিলিন ব্লু বলে একটা রঞ্জক আছে। সেই মিথিলিন ব্লু রঞ্জকটা যদি আমি ঢেলে দিই, তাহলে এদেরকে আমি দেখতে পাবো না কাউকেও, কিন্তু একে দেখতে পাবো। ওই স্মিয়ারের মধ্যে বা ওই প্লেটের মধ্যে আমি বেসোফিলকে দেখতে পাবো, কারণ বেসোফিল ক্ষারীয় রঞ্জক দ্বারা রঞ্জিত হয়। তাহলে এটাই আমাদের ফার্স্ট পয়েন্ট, যে বেসোফিল ক্ষারীয় মিথিলিন, নামটা ভালো করে দেখবে, মিথিলিন ব্লু রঞ্জক দ্বারা রঞ্জিত হয়।
দেখো ব্লু রঞ্জক দ্বারা রঞ্জিত হয়, কালারটাও কেমন দেখো, খানিকটা ব্লুইশ, তাই না? আচ্ছা, এটা তো গেল ফার্স্ট পয়েন্ট। নেক্সট হচ্ছে কার সম্বন্ধে পড়ছি আমরা? বেসোফিল সম্বন্ধে। তাহলে নেক্সট হচ্ছে কাজ লিখি, কাজটা অন্য কালি দিয়ে লেখার চেষ্টা করি। কাজ হলো প্রথমে হেপারিন নিঃসরণ করে, এই হেপারিনটা আবার কি করে, আমাদের রক্তবাহের মধ্যে যাতে রক্ত জমাট না বেঁধে যায়। তাহলে তো রক্ত যদি আমাদের রক্তবাহের ভেতরে জমাট বেঁধে যায় তাহলে তো খাবারগুলো এদিক ওদিক যেতেই পারবে না। রক্তবাহের ভেতরে রক্ত জমাট বাঁধতে দেয় না। এটা একটা কাজ। সেকেন্ড কাজ হচ্ছে সেকেন্ড কাজ যেটা লিখবো সেটা অনেকে অন্য একটা রক্তকণিকার সাথে কানেক্ট করে, কিন্তু বেসোফিলেরও কাজ সেটা। এবার সেটা লিখব। বেসোফিল হিস্টামিন নিঃসরণ করে। হিস্টামিন সাধারণত আমরা ইওসিনোফিলের ক্ষেত্রে বলে থাকি। হিস্টামিন নিঃসরণ করে অ্যালার্জি জনিত প্রতিক্রিয়া দেখায়। হিস্টামিন আমাদের কি করে? অ্যালার্জির একটা আভাস দেয়, অ্যালার্জি জনিত প্রতিক্রিয়া দেখায়। ঠিক আছে, তাহলে অ্যালার্জির একটা সিগন্যাল দিচ্ছে আর একটা রক্তবাহের ভিতরে রক্ত জমাট বাঁধাটাকে আটকে দিচ্ছে। সেকেন্ড খুবই ইজি, ইওসিনোফিল। এবার এর যদি আমরা কালারটা দেখি তাহলে একটুখানি রেড টাইপের দেখতে পাবো। তাহলে ইওসিনোফিলকে রেড টাইপের কালার কেন দেখতে পাচ্ছি? কারণ একে অ্যাসিডিক একটা ডাই দিয়ে রঞ্জিত করা হয়েছে। তাহলে এখানে আমরা যে পয়েন্টটা লিখব, একে দেওয়া হয়েছিল বেসিক দিয়ে, তাই জন্য নাম বেসোফিল, আর একে ইওসিন দিয়ে রঞ্জিত করা হচ্ছে। ইওসিন নামক অ্যাসিডিক রঞ্জক দ্বারা রঞ্জিত করা হয়। লাল হয়ে গিয়েছে, অ্যাসিডিক রঞ্জক দ্বারা রঞ্জিত করা হয়। এই নামগুলো অবশ্যই মনে রাখতে হবে, তাই জন্য এর কালারটা আমরা কি দেখতে পাচ্ছি? লাল। এবার কাজ দেখি। কাজ, ইওসিনোফিলের তো বেসিক কাজই হচ্ছে হিস্টামিন নিঃসরণ করা, মানে বেসোফিল যেটা করে সেটা এ করে। হিস্টামিন নিঃসরণের মাধ্যমে অ্যালার্জি জনিত প্রতিক্রিয়া দেখায়। আচ্ছা, লাস্ট আমরা দেখতে পাচ্ছি নিউট্রোফিল। কোনো খুব একটা কালার দেখা যাচ্ছে না। একে দেখা যাচ্ছিল একটু ব্লুইশ, একে দেখা যাচ্ছিল একটু লাল, কিন্তু এর ক্ষেত্রে কোনো কালার দেখা যাচ্ছে না। তার মানে একে অ্যাসিড দিয়েও রং করা যায়, একে ক্ষার দিয়েও রং করা যায়। আর অ্যাসিড আর ক্ষার একসাথে আসলে আমরা জানি যে ওটা নিউট্রাল হয়ে যায়। তার মানে একে আমরা দুটো জিনিস দিয়েই রং করতে পারবো। তাহলে আমরা এখানে লিখি যে ক্ষারীয় ও আম্লিক, মানে অ্যাসিডিক এবং বেসিক উভয় রঞ্জকেই রঞ্জিত করা যায়। কাজ সম্বন্ধে যদি বলি, কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে কি? জীবাণু নষ্ট করে দেওয়া। ফ্যাগোসাইটোসিস আমরা পড়ব, ক্লাস 12-এ আছে, এখানেও আছে। ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করা। ব্যাস, তো এগুলো হচ্ছে আমাদের কিছু বেসিক আইডিয়া গ্র্যানিউলার বা দানাদার রক্তকণিকা সম্বন্ধে, শ্বেত রক্তকণিকা সম্বন্ধে। আরও একটা জিনিস এখানে দেখার, যে নিউট্রোফিল, এটা হচ্ছে নিউট্রোফিলের নিউক্লিয়াস। তো
তো নিউট্রোফিলের নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে বলে লোব। দেখছো না, এই যে এরকম এরকম হয়ে আছে, এরকম এরকম, এগুলোকে বলা হচ্ছে লোব। তো অনেকগুলো লোব দেখতে পাচ্ছি, সেই জন্য একে বলা হয় পলিমরফোনিউক্লিয়াস। এই অনেকগুলো লোবযুক্ত নিউক্লিয়াসটাকে বলা হয় পলিমরফোনিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে এই নামটা আমি লিখে দিচ্ছি, পলিমরফোনিউক্লিয়াস। এটা তোমাদের নিটের একটা এমসিকিউ হতে পারে যে পলিমরফোনিউক্লিয়াস বা অনেকগুলো লোবযুক্ত নিউক্লিয়াস কোথায় দেখতে পাওয়া যায়? নিউট্রোফিল। মনে রাখবে এটার দুটোই লোব, একটা দুটো, আর এর তো নেই প্রায়। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে পলিমরফোনিউক্লিয়াস। নেক্সট, এবার আমরা দেখতে পাচ্ছি হোয়াইট ব্লাড কর্পাসেলের অন্য একটা ভাগ। এদের মধ্যে দেখো যে খুব একটা বেশি মানে দানা নেই খুব একটা, আগেরটার মানে প্রচুর ছিল, তাই জন্য এটাকে আমরা কি বলছি? অদানাদার বা অ্যাগ্র্যানিউলার। অদানাদার বা বলতে পারি অ্যাগ্র্যানিউলার। ডাইরেক্ট আমরা এটার কাজ পড়ব, গঠন সম্বন্ধে খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়। মনোসাইটের ডাইরেক্ট কাজ আমরা পড়ব। মনোসাইট ফ্যাগোসাইটোসিসে হেল্প করে, মনোসাইট ফ্যাগোসাইটোসিসে সাহায্য করে। আর আরেকটা গল্প এরকম যে এইটা ধরে না একটা ব্যাকটেরিয়া এসছে, আর এইটা হচ্ছে রক্তবাহ। এই রক্তবাহের মধ্যে দিয়ে প্রচুর প্রচুর রক্তকণিকাগুলো যাচ্ছে। এটা মনে করো বেসোফিল যাচ্ছে, এখানে এরকম এরকম নিউট্রোফিল যাচ্ছে, এটা এটা ইয়ে যাচ্ছে, মনোসাইট যাচ্ছে। তো এবার কি হয় যে যখন বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়া বা কোনো রোগ জীবাণু আসে, তখন এই যে রক্তকণিকাগুলো আছে তাদের মধ্যে কেউ কেউ এই যে বাইরে থেকে যে ব্যাকটেরিয়াটা এসছে বা যে রোগ জীবাণুটা এসছে তাকে নষ্ট করার চেষ্টা করে। এবার মনোসাইট, এটা যদি আমি মনোসাইট ধরে নিই, এটা যদি মনোসাইট হয়, তাহলে এই মনোসাইটটা যখন বাইরে বেরিয়ে যায়, রক্তবাহ ভেদ করে বাইরে চলে যায়, তখন এই পদ্ধতিটাকে মানে রক্তটা ভেদ করে, রক্তবাহটা ভেদ করে এই মনোসাইটটা যখন বাইরে চলে যাচ্ছে, এই পদ্ধতিটাকে আমরা বলি ফ্যাগোসাইটোসিস, যেটা ডায়াপেডেসিস। এই পদ্ধতিটাকে আমরা কি বলি? বাইরে ভেদ করে চলে যাওয়া, ডায়াপেডেসিস। ডায়াপেডেসিস, বাইরে চলে গেল, বাইরে গিয়ে তারপরে মনোসাইটটা ধরে ফেলবে রোগ জীবাণুটাকে, তারপরে খেয়ে ফেলবে, সেটাকে আমরা বলি ফ্যাগোসাইটোসিস। তাহলে খেয়ে ফেলাটা ফ্যাগোসাইটোসিস, বাইরে যাওয়াটা ডায়াপেডেসিস। এবার বলা হচ্ছে যে মনোসাইটগুলো যখন ম্যাচিওর হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, তখন এই মনোসাইটগুলোকেই আমরা আরেকটা নাম দিয়ে ডাকি, যেটাকে আমরা কি বলি? ম্যাক্রোফাজ। মানে ধরো এই মনোসাইটটা বাইরে বেরিয়ে এসছে এবং ম্যাচিওর হয়ে গেছে, একটু বড় হয়ে গিয়েছে, এটাই বাইরে বেরিয়ে বড় হয়ে গিয়েছে, এটা নিউক্লিয়াস। তাহলে এটাকে আমরা তখন কি বলে দেব? ম্যাক্রোফাজ। তাহলে আমরা এখানে লিখতে পারি উপরে পয়েন্ট করে যে পরিণত কি লিখছি এটারে? মনোসাইট লিখছি। পরিণত মনোসাইটকে ম্যাক্রোফাজ বলে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পরিণত মনোসাইটকে ম্যাক্রোফাজ বলে, খুব বেসিক এগুলো। হ্যাঁ, এগুলো একদম খুব খুব জেনারেল, পাড়ার মোড়ে চা খেতে খেতে আড্ডা করার মতো জিনিস। এইগুলো মানে মনে রাখতে হবে আর কি, মানে কি বলবো, হাসি ঠাট্টা করবে লোকে যদি মানে গল্পে গল্পে উঠে আসবে, পরীক্ষায় আসুক না আসুক, ওই চায়ের দোকানে আড্ডা হবে, তারপরে বলবে তুই এটা জানিস না, চলো নেক্সট। লিম্ফোসাইট তো কি বলবো, লিম্ফোসাইট সম্বন্ধে কিছু বলার নেই। কাজ দুই ধরনের হয়, কি কি আমরা আগেই দেখলাম। একটা হচ্ছে টি লিম্ফোসাইট, আবার বলছি এটা 12-এ আছে ডিটেইলসে। আর একটা হচ্ছে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, আর একটা হচ্ছে বি লিম্ফোসাইট। এরা মেইনলি যেটা করে, টি লিম্ফোসাইট, সেটা হচ্ছে কোষ নির্ভর অনাক্রমতা। নামটা শুধু মনে রাখবে, ডিটেইলস আমাদের লাগবে না এই ক্লাসে। কোষ নির্ভর অনাক্রমতা। আর বি লিম্ফোসাইট হচ্ছে রস নির্ভর অনাক্রমতা। মানে বেসিক আইডিয়াটা হচ্ছে যে লিম্ফোসাইট রোগ জীবাণুদেরকে নষ্ট করে দেয় আর কি, এটা বেসিক আইডিয়া। এটা ডিটেল একটুখানি হালকা। তো চলো এই অবধি আমরা শিখলাম।
আর আমাদের সেরকম কিছু নেই। আরেকটা ইম্পর্টেন্ট তথ্য এই জায়গাটা থেকে, যে আমরা বলি না যে অ্যান্টিবডি, এই যে বি লিম্ফোসাইট দেখছো, যেটা লিম্ফোসাইটের একটা ভাগ, সেই বি লিম্ফোসাইটের মধ্যেই অ্যান্টিবডিটা থাকে। তাহলে এখানে ছোট্ট করে আরেকটা পয়েন্ট লিখে দিচ্ছি, যে বি লিম্ফোসাইটের কোষ পর্দায়, বি লিম্ফোসাইট এর কোষ পর্দায় কি থাকে? অ্যান্টিবডি থাকে, অ্যান্টিবডি থাকে। তাহলে ক্লাস 12-এ যখন যাবে এটা ভুলবে না, অলরেডি পড়ে রাখলে ক্লাস 12-এ গিয়ে ইজি লাগবে সব কিছু। চলো, তাহলে আমরা কি শিখলাম? হোয়াইট ব্লাড কর্পাসেল সম্বন্ধে শিখলাম, রেড ব্লাড কর্পাসেল সম্বন্ধে শিখলাম, হিমোগ্লোবিন সম্বন্ধে শিখলাম, খুব ইজি এগুলো। নেক্সট হচ্ছে প্লেটলেটস বা অণুচক্রিকা। এবার এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যখনই আমি কাউকে জিজ্ঞাসা করি যে বলো তো নিউক্লিয়াস কোথায় থাকে না কোন রক্তকণিকায়, প্রথমেই যে অ্যান্সারটা সে দেয় বলে লোহিত কণিকা স্যার। কিন্তু প্লেটলেটস বা অণুচক্রিকাও এমন একটা রক্তকণিকা যার মধ্যেও নিউক্লিয়াস কিন্তু নেই। তাহলে আমরা এখানে লিখব যে নিউক্লিয়াস বিহীন, এটা ফার্স্টে লিখব, নিউক্লিয়াস বিহীন। হ্যাঁ, আর এটা সম্বন্ধে খুব একটা বেশি ইম্পর্টেন্ট আমাদের কিছু বলার নেই, ডাইরেক্ট লিখব যে রক্ত তঞ্চনে সাহায্য করে, রক্ত তঞ্চনে, ব্লাড কোয়াগুলেশন, রক্ত তঞ্চনে সাহায্য করে। এগুলো হচ্ছে আমাদের বেসিক। আর তার সঙ্গে আমরা যদি সংখ্যাটাও পড়বো, প্রত্যেকটা পড়ছি, এরও পড়বো যে 3 লাখ পার 1 mm, 1 mm যদি ব্লাড নিই তার মধ্যে 3 লাখ মতো প্লেটলেটস বা অণুচক্রিকা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের খুব কিছু বেসিক আইডিয়া অণুচক্রিকা, শ্বেত রক্তকণিকা এবং লোহিত রক্তকণিকা সম্বন্ধে। তো সব থেকে বেশি কি থাকে আমরা দেখলাম লোহিত রক্তকণিকা, তারপরে অণুচক্রিকা, এবং সব থেকে কম মাত্রায় আমরা দেখতে পেলাম প্লেটলেটস বা অণুচক্রিকাগুলো কিন্তু থাকছে। অণুচক্রিকার আরও অনেক কাজ আছে, তো আমরা সেই ডিটেলসে যাচ্ছি না এখন। ব্লাড রিলেটেড ডিজিজ, এটা খুব ইম্পর্টেন্ট। ব্লাড রিলেটেড ডিজিজ সম্বন্ধে তোমরা অলরেডি অনেক কিছু সম্বন্ধে জানো, অনেক কিছু সম্বন্ধে হয়তো জানো না। তো আমরা এক এক করে লিখবো, লোহিত রক্তকণিকা থেকে যাব, তারপরে ধীরে ধীরে জিনিসগুলোকে শর্ট আউট করবো। তাহলে এখানে লিখছি প্রথমে আরবিসি। লোহিত রক্তকণিকার সংখ্যা যদি স্বাভাবিকের থেকে বেশি হয়, স্বাভাবিকের থেকে বেশি, তাহলে সেটাকে আমরা কি বলি? পলিসাইথেমিয়া। তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি পলিসাইথেমিয়া। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, রিয়েল লাইফ এক্সাম্পলে কাজে লাগবে, পরীক্ষায় তো লাগবেই, রিয়েল লাইফেই কাজে লাগবে। সেকেন্ড, বেড়ে গেলে একটা দেখলাম, আর কমে গেলে এটা তোমরা সবাই জানো, যদি স্বাভাবিকের থেকে কম হয় তাহলে তোমরা জানো সেটাকে অনেকেই ভুগছে এই রোগে, অ্যানিমিয়া বলে, অ্যানিমিয়া। এই অ্যানিমিয়া আবার অনেক ধরনের হয়, ধরনগুলো সম্বন্ধে আমরা পড়বো। আচ্ছা, এরপরে আরবিসি হয়ে গেল। এরপরে যদি শ্বেত রক্তকণিকা সম্বন্ধে বলি, শ্বেত রক্তকণিকা খুব ইজি, ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা খুবই ইজি। ডাব্লিউবিসির সংখ্যা যদি স্বাভাবিকের থেকে বেড়ে যায় তাহলে খুব একটা মরণবেধি হয়ে যায়, আমরা চাই না যে সেইটা কারোরই হোক, সেটার প্রচণ্ড কি বলবো, ট্রিটমেন্ট করার চেষ্টা চলছে, বাট হচ্ছে না এখনো, তাও আগের থেকে অনেক উন্নত হয়েছে। সেটা কি? ক্যান্সার, তাই না? লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার। তাহলে স্বাভাবিকের থেকে বেড়ে গেলে সেটাকে আমরা কি বলি? লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার। ওকে, আচ্ছা। আর সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে স্বাভাবিকের থেকে কমে গেলে, স্বাভাবিকের থেকে কমে গেলে লিউকোপিনিয়া। হ্যাঁ, লিউকোপিনিয়া, তো ভেরি ইজি এগুলো,
লিউকোপিনিয়া, এইগুলো তো তোমরা জানোই ওপরেরটা। আচ্ছা, ডাব্লিউবিসি লিখলাম, আরবিসি লিখলাম, লাস্টে হচ্ছে প্লেটলেটস বা অনুচক্রিকা। প্লেটলেটস, অনুচক্রিকাও সেম ভাবে লিখব, স্বাভাবিকের থেকে বেড়ে গেলে থ্রম্বোসাইটোসিস, থ্রম্বোসাইট পড়েছি সেখান থেকে থ্রম্বোসাইটোসিস, থ্রম্বোসাইটোসিস। আর একদম লাস্টে আমরা চলে এসেছি, স্বাভাবিকের থেকে কমে গেলে আগেরটার মতোই লিখব যে পিনিয়া, আগেরটার মতোই কি লিখব, থ্রম্বোসাইটোপিনিয়া। ব্যাস, দ্যাট ইজ ভেরি ইজি। কারণ তোমরা অলরেডি অ্যানিমিয়া সম্বন্ধে জানো, লিউকেমিয়া সম্বন্ধে জানো, বাকিগুলো খুবই ইজি। বেড়ে গেলে কমে গেলে পিনিয়া, এখানেও পিনিয়া, এখানেও পিনিয়া, তো এমন কিছু জটিল ব্যাপার নেই। তো আমরা নেক্সট টপিকে যাই। ওকে, নেক্সট আমরা যেটা দেখবো যে কিছু সংখ্যক মানে অ্যানিমিয়ার কিছু টাইপস, এই যে অ্যানিমিয়া এটার বিভিন্ন ধরনের টাইপস হয়, সেটা আমরা নেক্সট জায়গায় দেখব। একটুখানি ফটাফট এটা দেখে নিই। তাহলে হেডিং করছি টাইপস অফ অ্যানিমিয়া। টাইপস অফ অ্যানিমিয়া, তো অনেক ধরনের অ্যানিমিয়া হতে পারে, নর্মোব্লাস্টিক, মেগালোব্লাস্টিক বা নর্মোসাইটিক, মাইক্রোসাইটিক। তো দেখো, প্রথমে হচ্ছে নর্মোসাইটিক, তারপরে আমি আগে পয়েন্টগুলো লিখে নিই, তারপর হচ্ছে মাইক্রোসাইটিক। এগুলো হচ্ছে অ্যানিমিয়ার ভাগ। হিমোলাইটিক, পার্সেনিয়াস, এবং ওইদিকে একটা আছে, ওই পরের স্লাইডে তোমরা দেখতে পাবে যে ব্লু বেবি সিনড্রোম বলেও একটা আছে। তো দেখো, নর্মোসাইটিক মানে হচ্ছে আরবিসি এর সংখ্যা স্বাভাবিকের থেকে কমে যাওয়া, মানে বেসিক যেটা আমরা জানি, আরবিসি এর সংখ্যা স্বাভাবিকের থেকে কমে যাওয়া, কমে যায়। এবার হচ্ছে মাইক্রো, মাইক্রো মানে হচ্ছে ছোট। এবার আরবিসির সংখ্যা মানে যাই হোক বেড়ে যেতে পারে, কমে যেতে পারে, দ্যাটস নট দ্য ইস্যু, কিন্তু সাইজগুলো ছোট হয়ে যাবে। তাহলে আরবিসি এর সাইজ ছোট হয়ে যায়, সাইজ ছোট হয়ে যায়। তারপর হিমোলাইটিক, হিমোলাইটিক মানে হচ্ছে কি যে আরবিসিটা ফেটে গিয়েছে, ভেতর থেকে হিমোগ্লোবিনগুলো বাইরে বেরিয়ে এসেছে। তো হিমোলাইটিক অ্যানিমিয়া মানে কি, আরবিসি ভেঙে যাওয়ার ফলে, আরবিসি ভেঙে যাওয়ার ফলে যে অ্যানিমিয়া হয়, যে অ্যানিমিয়া হয়, হিমোলাইসিস বলে। আরবিসি যখন ভেঙে যায় সেটাকে হিমোলাইসিস বলে, ভেঙে যাওয়ার ফলে অ্যানিমিয়া। এবার হিমোলাইসিস অনেক কারণে হতে পারে, ম্যালেরিয়া হয়ে গিয়েছে তোমার, তো ভেঙে যাচ্ছে আরবিসিগুলো, বা তুমি আরবিসিটাকে একটা এমন দ্রবণে ডুবিয়েছো, 0.9% NaCl এর এক্সাম্পলটা খুব বেশি দেওয়া হয়। তো কি হয়েছে যে ভেতর থেকে সমস্ত জল বাইরে বেরিয়ে গিয়েছে। 0.9% NaCl দ্রবণে যদি তুমি ডোবাও এই আরবিসিটাকে, তো আরবিসিটা কি হবে, পুরো ভেঙে যাবে, ভেতর থেকে যা কিছু ছিল সব বাইরে বেরিয়ে যাবে, সেটাকে আমরা বলে থাকি হিমোলাইসিস। তো ঠিক আছে, এটা খুব অদ্ভুত ধরনের পার্সেনিয়াস অ্যানিমিয়া। এখানে বলা হচ্ছে যে আমাদের স্মল ইন্টেস্টাইন শোষণ করে, খাবার শোষণ করে। তো আমাদের স্মল ইন্টেস্টাইনের মধ্যে যেরকম আমরা ফ্যাট বা প্রোটিন বা বলতে পারো কার্বোহাইড্রেট, এই জিনিসগুলো শোষণ করি। খাবার পর আমরা যে খাবারগুলো খাচ্ছি, পরিপাক ও শোষণ চ্যাপ্টারে আমরা পড়বো, সেই খাবারগুলো আমাদের স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত্রে আসে, প্রথমে মুখে, সেখান থেকে পাকস্থলীতে, তারপরে ক্ষুদ্রান্ত্রে। ক্ষুদ্রান্ত্র থেকে আমাদের শোষণ হয় খাবারগুলোর, সেগুলো তারপরে রক্তবাহের মধ্যে দিয়ে এবং লসিকাবাহের মধ্যে দিয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ে বডিতে। এবার এই যে একটা খাবার যেটাকে আমরা ভিটামিন B12 বলি, সেই ভিটামিন B12টাও শোষণ হয় অন্যান্য ভিটামিনের সঙ্গে। এবার ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে, আগের স্লাইডে বলা উচিত ছিল কিন্তু এখন বলছি, যে আমাদের লোহিত রক্তকণিকা তৈরি করতে
এই ভিটামিনটার খুবই জরুরি, ভিটামিন B12 এবং তার সাথে আরও একটা আছে ভিটামিন B9, ফলিক অ্যাসিড বলে থাকি আমরা। তো এই দুটোর মধ্যে যদি ভিটামিন B12টা আসা বন্ধ হয়ে যায়, মানে দেখা গেল যে ভিটামিন B12 কোনো কারণে স্মল ইন্টেস্টাইন দিয়ে শোষণ হচ্ছে না, তখন আমরা দেখতে পাবো যে লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছে না, ওটাকে বলা হয় পার্সেনিয়াস অ্যানিমিয়া। তাহলে এখানে আমরা কি লিখব, ভিটামিন B12 এর অভাবে লোহিত রক্তকণিকা তৈরি না হওয়া, লোহিত রক্তকণিকা তৈরি না হওয়া, হ্যাঁ, এটাকে কিন্তু বলবো পার্সেনিয়াস অ্যানিমিয়া। এখানে আমি একটা আগের স্লাইড যেহেতু ভুলে গেছিলাম, এখানে ছোট করে লিখে দিই যে ভিটামিন B9 ও ভিটামিন B9টা একটু ছোট হয়ে গেল, ভিটামিন B9 বা ফলিক অ্যাসিড বলে থাকি, হ্যাঁ, ফলিক অ্যাসিড, রূপম ইসলাম অ্যাসিড, ভিটামিন B9 বা ফলিক অ্যাসিড আরবিসি তৈরিতে সাহায্য করে, ঠিক আছে। ওকে, তা এই অবধি আমরা শিখলাম টাইপস অফ অ্যানিমিয়া সম্বন্ধে শিখলাম, কারো যেন না হয়। সুস্থ থাকো, ভালো করে ফল খাও, বেশি বেশি করে ভিটামিন B12 খাও, ফাইল খাও, বাইরের সমস্ত ভালো ভালো ফ্রেশ ফ্রুট কিনে খাও, কিন্তু এরকম খাবে না যে ঠিক আছে শেক খাচ্ছি, শেকের মধ্যে কিন্তু অনেক জগা খিচুড়ি মিক্স করে দেয়, তো শেক না খেয়ে ডাইরেক্ট ফল কিনে খাও, নিজের বাগান থাকলে আরও ভালো, হ্যাঁ। চলো এরপর আরেকটা খুব ইম্পর্টেন্ট ডিজিজ আমরা দেখতে পাচ্ছি, ব্লাড রিলেটেড ডিজিজ, এটা নামটা খুব দারুণ, অবশ্যই কোনো ডিজিজ দারুণ নয়, ব্লু বেবি সিনড্রোম, ব্লু বেবি সিনড্রোম, নীল শিশু, এটাকে আমরা আরও নামে ডাকি সায়ানোসিস বলে থাকি, সায়ানোসিস, নীল শিশু। হ্যাঁ, কি হয় যে আমরা হার্ট সম্বন্ধে তো পড়িনি, পড়বো, খুব সোজা, কিচ্ছু নেই। তো হার্ট সম্বন্ধে যখন আমরা পড়বো তখন দেখবো যে তোমরা এই যে লেফট সাইড যেটা দেখছো, এই যে এই পার্টটা এখানে লেখা আছে, মানে আমার লেফট কিন্তু ওদিক থেকে যে দাঁড়িয়ে আছে, যেরকম তোমরা দেখছো আমাকে, আমার লেফট হচ্ছে কোনটা, এইটা, কিন্তু তোমাদের কাছে আমার এই রাইট বলে মনে হচ্ছে, সেরকমই হার্টের ক্ষেত্রে আমরা যখন দেখছি আমাদের মনে হচ্ছে যে এটা লেফট, কিন্তু এটা লেফট নয়, এটা রাইট। তো এই যে এই পার্টটা দেখছো, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, মানে ডান নিলয়, ঠিক আছে। আর উপরেরটা এই যে এই পার্টটা তোমরা দেখছো, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, মানে ডান অলিন্দ। তাহলে এই দিক দিয়ে এখানে কি আসে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসে। আর তোমরা লেফটে যেটা দেখতে পাচ্ছ, লেফটে এই নিচের জিনিসটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়, আর উপরের দিকটা এই যে এই পার্টটা, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দ। এই দিক দিয়ে কে আসে, অক্সিজেন আসে, অক্সিজেন যুক্ত রক্ত এদিকে আসে, আর কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এখানে আসে, ঠিক আছে। এবার আমরা সবসময়তেই চাইবো যে কার্বন ডাই অক্সাইডটা তো ভালো জিনিস নয়, কার্বন ডাই অক্সাইড যেন আমাদের শরীরের মধ্যে বেশি জমে না থাকে, তাড়াতাড়ি বেরিয়ে গেলেই ভালো, গাছকে দিয়ে দাও, গাছ অক্সিজেন তৈরি করে দেবে আমাদেরকে কার্বন ডাই অক্সাইড নিয়ে, সেটাই ভালো। কিন্তু দেখা গেল যে আমরা যে সেপারেশন করে রেখেছি যে কার্বন ডাই অক্সাইড এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে এসে আবার ফুসফুসে চলে যাবে, আর যেটা অক্সিজেন, সেই অক্সিজেন যুক্ত রক্তটা আমাদের পুরো বডিতে ছড়িয়ে পড়বে। হলোটা কি, যে এই যে অক্সিজেনটা দেখছো আর কার্বন ডাই অক্সাইডটা দেখছো, এরা তো আলাদা হয়ে আছে, যদি বাই চান্স এরা দুজন মিক্স হয়ে যায়, দুজন মিক্স হয়ে গেল, মাঝখানে যে প্রাচীরটা দেওয়া আছে সেই প্রাচীরটা যদি নষ্ট হয়ে যায়, তখন এই কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনটা মিক্স হয়ে একটা দূষিত রক্ত তৈরি হবে, এবং এই দূষিত রক্তটা যেখানে যেখানে যাবে তার তলাগুলো, মানে ধরো এখান দিয়ে প্রবাহিত হচ্ছে, তো নিচটা আমাদের নীল লাগবে দেখতে, বিকজ নীল মানে আমরা কি বলি, গরল বা বিষ, আমরা বলি যে বডি নীল হয়ে যাচ্ছে, বিষ খেয়ে নিয়েছে, তাই না। তো কি হচ্ছে তাহলে গল্পটা, যে আমাদের যদি অক্সিজেন যুক্ত রক্ত আর কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোনোভাবে যদি মিক্স হয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলে থাকি, ব্লু বেবি সিনড্রোম, ঠিক আছে। কখন এটা হয়, বলা হচ্ছে যে আমাদের দুটো ছিদ্র থাকে, একটা হচ্ছে ফোরামেন ওভেল, আর একটা হচ্ছে ডাকটাস আর্টারিওসাস, ডাকটাস আর্টারিওসাস আর ফোরামেন ওভেল। তো এই যে ডাকটাস আর্টারিওসাস যেটা দেখতে পাচ্ছ, ডাকটাস আর্টারিওসাস,
এটা, যেটা দিয়ে আমাদের মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো আমাদের ফুসফুসে চলে যাবে সেটা। আর যেটা তোমরা এই জিনিসটা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে একটুখানি দেখাই, এই যে CO2টা কিন্তু এই দিকে যাবে। হ্যাঁ, এখানে কালার কোডিংটা এমনভাবে দিয়েছে, কনফিউজ হয়ে যেতে পারো, একটু দেখবে যে CO2টা কোথায় যাবে, এখান দিয়ে যাবে, পালমোনারি আর্টারি এই দিক দিয়ে যাবে। মানে নীলের সঙ্গে নীল মিক্স করে দিয়েছে এমনটা নয়, এই দিক দিয়ে কার্বন ডাই অক্সাইডটা আসলো, তারপরে এখানে আসলো, তারপরে এই লাল দিয়ে এই যে এইটা দিয়ে বেরোবে, ফুসফুসে যাবে। আর অক্সিজেনটা এই লাল দিয়ে আসলো, তারপরে এইখানে আসলো, এখান দিয়ে তারপরে এইটা দিয়ে বেরোবে, এই যে ঘুরছে এটা দিয়ে বেরোবে, এটা এই দিক দিয়ে বেরোবে তারপরে। হ্যাঁ, তো এদের দুজনের মাঝখানে যদি কোনো ফুটো থাকে, হতে পারে সেটা ফোরামেন ওভেল, অথবা হতে পারে সেটা ডাকটাস আর্টারিওসাস। তাহলে ডাকটাস আর্টারিওসাস কার কার সংযোগ? আমরা বলবো এই যে বড় জিনিসটা যেটা অক্সিজেনযুক্ত রক্তকে নিয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলছি মহাধমনী। আর একটা হচ্ছে এই জিনিসটা যেটা হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে ফুসফুসে নিয়ে যাচ্ছে, যেটাকে আমরা কি বলছি পালমোনারি ভেইন বা ফুসফুসীয় শিরা। তাদের সংযোগস্থলে যদি এই ফুটোটা ডাকটাস আর্টারিওসাসটা এটা যদি ঠিকমতো বন্ধ না হয়, তাহলে আমাদের ব্লু বেবি সিনড্রোম হতে পারে। তাহলে এখানে আমরা ফট করে লিখব যে ফুসফুসীয় শিরা ও মহাধমনী দিয়ে কি যাবে, অক্সিজেন যাবে। হ্যাঁ, ফুসফুসীয় শিরা ও মহাধমনীর সংযোগস্থলে অবস্থিত কি লিখব, ডাকটাস আর্টারিওসাস, অথবা কি লিখব, এই জায়গাটা মানে রাইট অ্যাট্রিয়াম ডান অলিন্দ আর লেফট অ্যাট্রিয়াম বাম অলিন্দ, তার সংযোগস্থলে অবস্থিত ফোরামেন ওভেল। অথবা তাহলে আরেকটা লিখি, ডান অলিন্দ ও বাম অলিন্দ এর সংযোগস্থলে বা কানেকশনে, এর সংযোগস্থলে অবস্থিত ফোরামেন ওভেল, আরেকটা নাম ফোরামেন ওভেল, ছিদ্র সঠিকভাবে বন্ধ না হলে, মানে ওখানে স্পেস আছে, ফাঁকা জায়গা আছে, কিন্তু ওটা বন্ধ থাকে, যদি বন্ধ না হয় তাহলে CO2 ও অক্সিজেনযুক্ত রক্তের মিশ্রণ ঘটে, ব্যাস ওটাই হচ্ছে ব্লু বেবি সিনড্রোম। বোঝা গেল? ভেরি ইজি। তারপরে এই টপিকে আমরা আসি, ব্লাড কোয়াগুলেশন মানে হচ্ছে রক্ততঞ্চন। যদি সাপোজ কেটে গেল, তাহলে কিভাবে সেই রক্তটাকে আমরা জমাট বাঁধাবো? ভেরি ইজি, দুটো ভাগে করি আমরা, একটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে, একটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে। এবার সেটা পড়বো। এবার অনেকে কমেন্ট করতে পারে যে স্যার ব্লাড গ্রুপ পড়াবেন না। ব্লাড গ্রুপ আর RH ফ্যাক্টর এটা নিয়ে আলাদা একটা ভিডিও আসবে, শুধু একটাই ভিডিও আসবে, ছোট্ট একটি ভিডিও, কিন্তু সেখানে আমরা অ্যাকচুয়ালি ব্লাড গ্রুপিং কিভাবে করি সেটা তোমাদেরকে শেখাবো। হয়তো এর আগে তোমরা সেই জিনিসটা শেখোনি, একদম নতুনভাবে শিখবে সেই জিনিসটা। নতুনভাবে বলেছি মানে নতুনভাবেই শিখবে। চিরাচরিত নর্মাল যে থিওরি পড়ি সেটা থেকে এক স্টেপ ঊর্ধ্বে উঠে শিখবে। কেমন? সেটার একটা আলাদা ভিডিও আনবো। তাহলে আপাতত আমরা পড়ি রক্ততঞ্চন, ব্লাড গ্রুপ আমরা পড়বো অবশ্যই আলাদা ভিডিওতে। তাহলে দেখো, প্রথমে আমরা দেখে নিচ্ছি যে রক্ত যখন আমরা জমাট বাঁধাবো, তাদের জন্য আমাদের কিছু ফ্যাক্টর লাগবে, কিছু উপাদান লাগবে। সেই উপাদানগুলোর এখানে একটা চার্ট তোমরা দেখতে পাচ্ছ, বাংলাতেও আছে, ইংলিশেও আছে। একই ব্যাপার, 5-ব্রিনোজেন হচ্ছে ফ্যাক্টর নাম্বার 1। এবার এখানে গল্প হচ্ছে যে এখানে 1 2 3 4 5 6 7 8 এমনি লেখা নেই, যে ফ্যাক্টরের যা নাম
সেই নাম অনুসারেই সেই নাম্বার দেওয়া আছে। তুমি যদি এখন বলো যে ঠিক আছে আমি একটুখানি নাম্বারটা ভুলে গিয়েছি বাট নামগুলো আমার মনে আছে, আমি আগে পিছে করে দিই, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। যদি আমি বলি যে রক্ততঞ্চনের ফ্যাক্টর নাম্বার 1 নাম কি, তাহলে তোমাকে ফাইব্রিনোজেনের নামই লিখতে হবে। তুমি যদি পাল্টে দাও তাহলে কিন্তু হবে না। আমরা দেখলাম যে ফাইব্রিনোজেন কোথায় থাকে, প্রোথ্রম্বিন ফাইব্রিনোজেন আমরা দেখেছিলাম যে রক্ত রসে থাকে, তাই না? তাহলে ফাইব্রিনোজেন এটা রক্তের রসে থাকে। কিন্তু এখানে বলা হচ্ছে সোর্স। সোর্স মানে কোথা থেকে তৈরি হয়, থাকা একটা আলাদা জিনিস আর তৈরি হওয়া আলাদা জিনিস। তোমার বাড়িতে যদি কোনো আত্মীয় আসে তাহলেই কি সেখানে উৎপত্তি হয়েছে তার? না। সেরকম এই ফাইব্রিনোজেনটা আমরা থাকে তো দেখেছি, মানে রক্ত যখন জমাট বাঁধতে সাহায্য করে সেই সময় রক্ত রসে থাকে, বাট তৈরি হয় লিভার থেকে। সিমিলারলি সেকেন্ড আছে ফাইব্রিনোজেনের পরে প্রোথ্রম্বিন, তারপরে থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন, প্রোঅ্যাক্সিলারিন, তারপরে আছে আমাদের স্টেবল ফ্যাক্টর, অনেকগুলো আছে। টোটাল আমাদের 12টা ফ্যাক্টর আছে। এগুলোর নাম বারবার করে পড়েই মনে রাখতে হবে। এটার কোনো ম্যাজিক নেই, কোনো রকেট সায়েন্স নেই। বারবার করে পড়বো, যত বেশি পড়বে তত মনে রাখতে পারবে। আর তোমাদের পরীক্ষায় ধরো চলে এসছে যে ব্লাড কোয়াগুলেশন সম্বন্ধে লেখো, তুমি এগুলোর নামগুলো ভুলে গেছো, তাহলে কিভাবে লিখবে? একটাও নাম মনে নেই সাপোজ, তাহলে এখানে একটা ছোট্ট ফন্দি আছে বা ছোট্ট একটা ট্রিক্স আছে, মনে রাখতে পারলে খুবই ভালো। দ্যাট ইজ দ্য ফার্স্ট আইডিয়া। ফাঁকিবাজি তখনই লোকে করে যখন লোকে কম পড়াশোনা করে। কিন্তু ধরে নাও যে তুমি ভুলে গিয়েছো, এই নামগুলো সব ভুলে গিয়েছো। ক্যালসিয়াম, প্রোঅ্যাক্সিলারিন, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা সম্বন্ধে বলবো। এটাও খুব ইম্পর্টেন্ট, এটা সম্বন্ধেও বলবো। আর এটা এটা সম্বন্ধেও বলবো, ঠিক আছে, আমরা আসবো। আর এটা সম্বন্ধেও বলবো, খুব ইম্পর্টেন্ট এগুলো। তো ধরে নাও তুমি ভুলে গিয়েছো, কিভাবে লিখবে চলো সেটা একটু দেখে নিই, যে কিভাবে আমরা রক্ততঞ্চন করব। আগেই বললাম দুটো পাথওয়ে আছে, একটা হচ্ছে এক্সট্রিনসিক আর একটা আছে ইন্ট্রিনসিক। তো এখানে আমি লিখে দিচ্ছি ইন্ট্রিনসিক। ইন্ট্রিনসিক মানে সাপোজ রক্তবাহের ভেতরে, মানে উপরে নয়, ভেতরে, রক্তবাহের ভেতরে ড্যামেজ হয়ে গিয়েছে এবং ব্লিডিং হচ্ছে, তাহলে ইন্ট্রিনসিক পাথওয়ে সেটাকে বলবো। আর একটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে, মানে ওপরে জাস্ট ড্যামেজটা হয়েছে, খুব একটা বেশি। এটা আবার কি হয়েছে, এই কি সমস্যা? চলো তাহলে এক্সট্রিনসিক পাথওয়ে, এটাই হচ্ছে আমাদের লাস্ট টপিক, এক্সট্রিনসিক পাথওয়ে। এটা পড়ে আমরা জাস্ট দুটো ডিজিজ পড়বো অ্যান্ড ওভার। নেক্সট টপিকে আমরা আরও ডিটেলসে যাব, আরও মজা হবে, ঠিক আছে? তাহলে ইন্ট্রিনসিক পাথওয়ে আমরা শুরু করব। আমরা ডাইরেক্ট ফ্যাক্টর দিয়ে শুরু করতে পারি, যে সাপোজ কেটে গিয়েছে এবং এই ফ্যাক্টরগুলো যে যেখানেই আছে, রক্তরসে থাকলে রক্তরসে বা অন্য কোথাও থাকলে অন্য কোথাও, সবাই এবার ছুটে আসছে যে কোথায় কেটে গিয়েছে দেখি তো। তো প্রথম যে ছুটে আসলো তার নাম হচ্ছে ফ্যাক্টর 12। ফ্যাক্টর 12 এ ছুটে এসছে। এবার কেন ছুটে এসেছে? বলা হচ্ছে যে রক্তের প্রাচীরটা ফাটতে হবে, কি বললাম, ইন্ট্রিনসিক পাথওয়েতে বা অভ্যন্তরীণ পাথওয়েতে আমাদের রক্তবাহ যেটা আছে, সেই রক্তবাহের যে প্রাচীর সেটা প্রবলেম হতে হবে। তাহলে আমি এখানে লিখছি যে রক্তবাহের প্রাচীরে ক্ষত মানে হচ্ছে ড্যামেজ হয়ে গিয়েছে। যখনই ক্ষত হয়েছে অমনি দৌড়ে চলে এসছে ফ্যাক্টর 12, যে আমি যেখানে থাকি তার কেউ ক্ষত করে দিয়েছে, চলে আসলো। চলে এসে ফ্যাক্টর 12 অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। যখনই কেউ অ্যাক্টিভেট হবে সেটাকে আমরা বলবো এ। ফ্যাক্টর 12 অ্যাক্টিভেট হয়ে গিয়েছে, তাই জন্য এটাকে আমরা বলবো অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 12 বা ফ্যাক্টর 12A। তারপরে আসবে হচ্ছে, এভাবে লিখবো যে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 12 অন্য একজনকে আবার ডেকে আনছে, দলবল ডেকে আনছে। এবার তার নাম হচ্ছে ফ্যাক্টর 11। ফ্যাক্টর 11 ফ্যাক্টর 12 এর উপস্থিতিতে অ্যাক্টিভেট হয়ে গিয়েছে, তাহলে এটাকে আমরা কি লিখবো, ফ্যাক্টর 11A। ফ্যাক্টর 11 আবার ডেকে এনেছে আরেকজনকে, তার নাম হচ্ছে, দেখো খুব ইজিলি যাচ্ছে, প্রথমে ফ্যাক্টর 12, তারপরে ফ্যাক্টর 11, তারপরে আমাদের সাধারণত দৃষ্টিতে মনে হবে ফ্যাক্টর 10 হবে, কিন্তু এখানেই হচ্ছে মজা নয়, মানে সাজা।
এখানে কিন্তু ফ্যাক্টর 10 হবে না, একটুখানি খেয়াল রাখবে। এখানে হবে, আচ্ছা এটা আমি এই কালি দিয়ে লিখছিলাম, ওটা দিয়েই লিখি, এটা হবে ফ্যাক্টর 9। এটা মাথায় রাখবে এই জায়গাটা। এই ফ্যাক্টর 9টা ফ্যাক্টর 11a যে কোথাও থেকে ছুটে এসেছে তার হেল্প নিয়ে এবার ফ্যাক্টর 9ও অ্যাক্টিভেট হয়ে গেল, যাকে আমরা কি বলবো, ফ্যাক্টর 9a। ফ্যাক্টর 9a এবার আরেকজনকে অ্যাক্টিভেট করছে, সেটা হচ্ছে আমাদের ফ্যাক্টর 10। ফ্যাক্টর 10, ফ্যাক্টর 10 অ্যাক্টিভেট হয়ে গিয়েছে, এবার সেটাকে আমরা কি বলবো, আমরা বলবো ফ্যাক্টর 10a। ঠিক আছে, তাহলে এরা সবাই লেফট সাইডে আমরা দেখলাম যে অ্যাক্টিভেট হয়ে বসে থাকলো। এবার বাইরে সাপোজ ইনজুরি হয়েছে, তাহলে এক্সট্রিনসিক পাথওয়েতে আমরা কি দেখলাম, যে বহিঃত্বকে ক্ষত, এক্সটার্নাল ইনজুরি হয়েছে। তাহলে বহিঃত্বকে ক্ষততে মানে বলছে যে ঠিক আছে বাইরেই তো হয়েছে, বেশি লোকজন পাঠানোর দরকার নেই, মোটামুটি একটুখানি পাঠাও তাহলেই হয়ে যাবে, মানে পুরো সেনাদল পাঠানোর দরকার নেই। তো যখনই এক্সটার্নাল ইনজুরি হলো তখন চলে আসলো থ্রোম্বোপ্লাস্টিন। থ্রোম্বোপ্লাস্টিন, তার সঙ্গে চলে আসলো ফ্যাক্টর 7, তার সঙ্গে চলে আসলো ক্যালসিয়াম আয়ন। তো দেখতেই পাচ্ছ খুব একটা বেশি জন নেই, মোটামুটি কিছু জন এসছে, যাতে করে সমস্যাটা খুব একটা না হয়। তো এখান থেকে এরা ডাইরেক্ট চলে যায় ফ্যাক্টর 10কে ডাকতে, মানে এতগুলো স্টেপ বাদ দিয়ে এখানে চলে এসছে ডাইরেক্ট ফ্যাক্টর 10কে ডাকতে চলে গিয়েছে, আর ফ্যাক্টর 10 হয়ে গিয়েছে অ্যাক্টিভেট ফ্যাক্টর 10a। তাহলে দুদিকেই আমরা দেখলাম, সে এক্সট্রিনসিক হোক বা ইন্ট্রিনসিক হোক, দুই ক্ষেত্রেই ফ্যাক্টর 10a মানে ফ্যাক্টর 10টা অ্যাক্টিভেট হয়ে বসে আছে, জাস্ট অ্যাক্টিভেট হয়েছে। এটাই আমাদের শেষ নয়, এরপরে আমাদের আরও চলবে। তো সেই পরের পার্টটা আমি এর পরের ইয়েটাতে লিখছি, এর পরের স্লাইডটাতে লিখছি যে এরপরে এরা কি করলো। এরপরে দুজনেই আসলো, দুজনে কি করলো, এভাবে করে একটা তীর দিই, যেটা আমি নেক্সট স্লাইডে লিখব। এভাবে একটা তীর দিলাম এবং এই অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10a ফ্যাক্টর 5 এর সাথে কাজ করছে। তাহলে এই দিকে খুব সোজা 12, 11, 9, 10, আর এই দিকেও খুবই সোজা ক্যালসিয়াম ফ্যাক্টর 7। ব্যাস, দুজনেই ফ্যাক্টর 10a কে ডেকে আনলো এবং ফ্যাক্টর 5ও চলে এসছে তার সাথে। এবার এর পরে কি হচ্ছে, রক্তটা জমাট বাঁধতে শুরু করছে। কিভাবে? তাহলে আমরা এখানে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ফ্যাক্টর 10a দিয়ে, ঠিক আছে, ফ্যাক্টর 10a। ফ্যাক্টর 10a এবার যাকে ডেকে আনবে তার নাম হচ্ছে প্রোথ্রম্বিন অ্যাক্টিভেশন ফ্যাক্টর। তার নাম হচ্ছে কি, প্রোথ্রম্বিন অ্যাক্টিভেশন ফ্যাক্টর, প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর। প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর মানে এমন একজন যে ভবিষ্যতে গিয়ে কাকে অ্যাক্টিভেট করবে, প্রোথ্রম্বিনকে। তাহলে প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর কাকে অ্যাক্টিভেট করবে গিয়ে ভবিষ্যতে, প্রোথ্রম্বিনকে। প্রোথ্রম্বিনকে, প্রোথ্রম্বিনটা আগে কেমন ছিল, নিষ্ক্রিয় অবস্থায় ছিল, এবার কেমন হয়ে গিয়েছে, সক্রিয় হয়ে গিয়েছে। তাহলে এখানে আমি লিখছি অ্যাক্টিভ, আগে কেমন ছিল, আগে ছিল প্রোথ্রম্বিন, আলাদা কালার দিয়ে লিখছি, আগে ছিল ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয়। ওকে, তাহলে প্রোথ্রম্বিন চলে আসলো। এরপর প্রোথ্রম্বিন থেকে কি তৈরি হবে, প্রোথ্রম্বিন থেকে তৈরি হবে প্রো মানে আগে, প্রোথ্রম্বিন থেকে তৈরি হবে থ্রম্বিন, প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন, থ্রম্বিন থেকে কোথায় লিখবো আর,
আচ্ছা এই দিকে উপরে করে দিই লেখাটা, আর তো জায়গাই নেই এখানে। প্রোথ্রম্বিন থেকে লিখব ফাইব্রিনোজেন বসেছিল। এবার ইন্টারেস্টিং জিনিস যে ফাইব্রিনোজেন আসলে একটা দড়ির মতো, মানে কি বলবো, ফাইবার শিটের মতো জিনিস। যখন ফাইব্রিনোজেন রিলিজ হওয়া শুরু হবে, মানে আমাদের পুরো ব্লাড কোয়াগুলেশনের মেইন উদ্দেশ্যটাই হচ্ছে ফাইব্রিনোজেনকে অ্যাক্টিভেট করা। ফাইব্রিনোজেন হচ্ছে একটা দড়ির মতো জিনিস যেটা চারিদিক দিয়ে প্যাঁচাতে থাকবে ক্ষতটা, এবং কিছুক্ষণ পরে ক্ষতটা ঠিক হয়ে যাবে। তো যখন এই থ্রোম্বিনটা চলে আসলো প্রোথ্রম্বিনের মাধ্যমে, তখন এই ফাইব্রিনোজেনটাকে থ্রোম্বিন অ্যাক্টিভেট করে দিয়েছে। থ্রোম্বিন অ্যাক্টিভেট করে দিয়েছে ফাইব্রিনোজেনকে, যেটা আগে কি ছিল, ইনঅ্যাক্টিভ ছিল। এটাই আমাদের উদ্দেশ্য ছিল যে ইনঅ্যাক্টিভ ফাইব্রিনোজেনকে অ্যাক্টিভেট ফাইব্রিনোজেনে রূপান্তরিত করা। ওকে, তাহলে এটা আমি লিখে দিই অ্যাক্টিভ ফাইব্রিনোজেন, অ্যাক্টিভ ফাইব্রিনোজেন। এবং ফাইনালি এখান থেকে ওই সুতোগুলো তৈরি হওয়া শুরু হলো, ফাইব্রিন। ঠিক আছে, ফাইব্রিন হচ্ছে আমাদের একদম মানে লাস্ট, যে এবার সুতোগুলো প্যাঁচানো শুরু হয়ে গিয়েছে। আর এখান থেকে আমাদের রক্ত জমাট বেঁধে গেল, যেটাকে আমরা কি বলবো, ক্লট বলতে পারি, ব্লাড ক্লট। মানে রক্তের একটা প্লাগ হয়ে গিয়েছে, রক্ত জমাট বেঁধে গিয়েছে, ক্লটিং। ঠিক আছে, আর এই যে লাস্ট স্টেপটা, এখানে আবার একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যে এই যে লাস্ট স্টেপটা ফাইব্রিন থেকে যখন ক্লটিং হচ্ছে, তখন সেখানে আরও একটা ফ্যাক্টর চলে আসে, দ্যাট ইজ ফ্যাক্টর 12। ঠিক আছে, সরি 12 নয় 30, 12 তো আগে হয়ে গিয়েছিল। তাহলে আমরা যদি এক্সট্রিনসিক আর ইন্ট্রিনসিকের কথা বলতে চাই, খুব সিম্পল। দেখো, বাঁ দিকে এক্সট্রিনসিক লিখবে, ডান দিকে ইন্ট্রিনসিক লিখবে। এক্সট্রিনসিক মানে হচ্ছে কি, বাইরে কেটেছে, আর ইন্ট্রিনসিক মানে একদম ভেতরে কেটেছে। ইন্ট্রিনসিক খুব সোজা, 12, 11, 9, 10 পরপর লিখবে। 12 গুলো অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, 12 থেকে 12A, 11 থেকে 11A, 9 থেকে 9A, খুব সোজা। তারপরে ডান দিকে কি করবে, যে বাইরে কেটেছে, বাইরে যখন কাটলো তখন কে দৌড়ে চলে গেল, ফ্যাক্টর 7 আর ক্যালসিয়াম। ঠিক আছে, তারপরে দুটোকে এক জায়গায় নিয়ে আসবে ফ্যাক্টর 5 এর প্রেজেন্সে। তাহলে বাঁ দিকে 4টা অলরেডি লিখে দিয়েছি, তাহলে ওগুলো আর লেখার দরকার নেই। 12, 11, 9, 10। আর ডান দিকে ফ্যাক্টর 7 লিখে ফেললাম, ক্যালসিয়াম লিখে ফেললাম, মাঝখানে ফ্যাক্টর 5 লিখে ফেললাম। ফ্যাক্টর 5 অবধি যখন হয়ে গেল, তখন ডাইরেক্ট আমরা চলে যাচ্ছি কোথায়, ফ্যাক্টর 10A তে। ফ্যাক্টর 10A থেকে আমাদের প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর, সেখান থেকে প্রোথ্রম্বিন তৈরি হয়ে গেল, প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন তৈরি হয়ে গেল, থ্রম্বিন থেকে ফাইব্রিনোজেন অ্যাক্টিভেট হয়ে ফাইব্রিন তৈরি করলো, ব্যাস ক্লটিং। তো খুব ইজি, মানে দুবার পড়লে মনে থাকবে, 2বার। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হয়ে গেল আমাদের ক্লট, মানে অলরেডি রক্ত জমাট বেঁধে গিয়েছে। এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালো করে পড়ে যাবে। ঠিক আছে, তাহলে এই দেখো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্লাইড ছিল, খুব ইজি। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্লাইড, দুটো মিলিয়ে আমি লিখেছি। পারলে খাতাটাকে লম্বালম্বি করে পুরোটা লিখবে। ঠিক আছে, একটু বড় করে লিখেছি জন্য দুটো স্লাইড লাগলো। এবং এই মুহূর্তে আমাদের লাস্ট টপিক, দ্যাট ইজ ডিজিজ রিলেটেড টু ব্লাড কোয়াগুলেশন। মানে যদি কোনো কারণে রক্ত জমাট না বাঁধে, আমি তোমাদেরকে বলছিলাম যে এইখানে 3টে ফ্যাক্টর সম্বন্ধে বলবো। উপরেরটাও গোল করেছি, এটা আমাদের দরকার নেই, এটা আমাদের দরকার নেই, ফ্যাক্টর 7 দরকার নেই। ফ্যাক্টর 8, 9 আর 11। দেখো, ফ্যাক্টর 8, 9 আর 11-এর একটা নির্দিষ্ট নাম আছে। ডান দিকে যদি তোমরা নামটা দেখে থাকো, খেয়াল করে থাকো, ফ্যাক্টর 8-এর কি নাম আছে দেখো, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। ফ্যাক্টর 9-এরও নাম আছে দেখো, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি। আর ফ্যাক্টর 11-এরও নাম আছে দেখো, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি। অর্থাৎ এবার আমরা সেই ডিজিজগুলোতে যাই। বলা হচ্ছে যে রক্ত যদি না জমাট বাঁধে, রক্ত পড়েই যাচ্ছে, সেটার একটা নাম আছে হিমোফিলিয়া রোগ, বংশগত রোগ। কি লিখবো, হিমোফিলিয়া। ক্লাস 12-এ আছে। হিমোফিলিয়া 3 প্রকারের হয়, A, B, C। হিমোফিলিয়া A, হিমোফিলিয়া B, হিমোফিলিয়া C। তাহলে হিমোফিলিয়া A কেন হয়, যদি আমাদের ফ্যাক্টর 8 না থাকে। তাহলে লিখছি ফ্যাক্টর 8-এর অভাবে
বি যদি না থাকে, মানে হিমোফিলিয়া বি কেন হয়, লিখব ফ্যাক্টর 9 এর অভাবে। আর সি কেন হয়, লিখব ফ্যাক্টর 11 এর অভাবে। ঠিক আছে, এইটুকু কিন্তু অবশ্যই পড়তে হবে। হিমোফিলিয়া ব্লাড কোয়াগুলেশন রিলেটেড ডিজিজ, রক্ত জমাটি বাঁধে যায় না। আর দেখা গেল যে মাথার মধ্যে রক্ত জমাট বেঁধে গিয়েছে, অনেকেরই হয়, সেটাকে বলে থ্রম্বোসিস, করোনারি থ্রম্বোসিস। তাহলে এখানে লিখব থ্রম্বোসিস। আমরা চাই না এমন জায়গায় রক্ত জমাট বাঁধুক যেখানে রক্তগুলো আমাদের চলাফেরা করার দরকার আছে। বাইরে কেটে গেলে ঠিক আছে, যে আমরা চাই ওখানে রক্তটা জমাট বাঁধুক, বাইরে যদি কেটে যায় বা রক্তবাহের মধ্যে রক্ত মানে যদি কেটে যায়, ওপেন হয়ে যায়, আমরা চাই যে ওটা ঠিক হয়ে যাক। কিন্তু দেখা গেল যে হার্টের মধ্যে রক্ত জমাট বেঁধে গিয়েছে বা ব্রেনের মধ্যে রক্ত জমাট বেঁধে গিয়েছে, আমরা কিন্তু সেটা চাই না। তো যদি এমন এমন জায়গায় রক্ত জমাট বেঁধে যায় যেগুলো আমরা চাই না, সেক্ষেত্রে আমাদের হতে পারে যে ডিজিজটা, তার নাম হচ্ছে কি থ্রম্বোসিস। তাহলে দুই টাইপের থ্রম্বোসিস হতে পারে, একটা হচ্ছে মানে হার্টের মধ্যে জমাট বেঁধে যাওয়া, আর একটা হচ্ছে কি বলবো, ব্রেনের মধ্যে রক্ত জমাট বেঁধে যাওয়া। তো হার্টের মধ্যে যখন রক্ত জমাট বেঁধে যাবে সেটাকে আমরা কি বলবো, তাহলে এখানে 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখি, থ্রম্বোসিস দুই প্রকারের, একটা হচ্ছে করোনারি থ্রম্বোসিস, করোনারি থ্রম্বোসিস, আর সেকেন্ডেরটা হচ্ছে সেরিব্রাল, সেরিব্রাল থ্রম্বোসিস। ঠিক আছে, দেখো করোনারি আমরা পড়বো, হার্ট সম্বন্ধে পড়বো যে করোনারি আর্টারি বলে একটা, করোনারি সাইনাস বলে একটা রক্তবাহ আছে, করোনারি আর্টারি বলে একটা রক্তবাহ আছে। তো সেটা আমরা পরে পড়বো, আপাতত এইটুকু জেনে রাখি যে করোনারি থ্রম্বোসিস হলে হার্টে, প্রথমে এটাকে ব্রেনে বলে দিয়েছিলাম ভুল করে, হার্টে রক্ত জমাট বেঁধে যায়, যেটা আমরা চাই না, জমাট বাঁধে। আর লাস্টেরটা সেরিব্রাল, সেরিব্রাল মানে আমরা নার্ভাস সিস্টেমে পড়বো, সেরিব্রাল থ্রম্বোসিস এটা হচ্ছে মাথায়, মাথায় রক্ত জমাট বাঁধে। কেমন, এই হচ্ছে গল্প। আর লাস্ট হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট। অ্যান্টিকোয়াগুলেন্ট মানে আমরা যদি রক্ত তঞ্চিত করতে চাই, মানে যদি রক্তবাহের ভেতরে তো বিভিন্ন ধরনের পদার্থ আছেই যারা আমাদেরকে হেল্প করছে রক্ততঞ্চনে, তো অ্যান্টিকোয়াগুলেন্ট বা রক্ততঞ্চকদের আমরা দুইভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে ন্যাচারাল, মানে আমাদের রক্তেই আছে এবং তারা হেল্প করছে কেটে ফেটে গেলে ঠিক করে দিতে। তাহলে ন্যাচারালের এক্সাম্পল আমরা পড়েছি যে বেসোফিল থেকে বেরোয়, একটু আগেই পড়লাম হেপারিন, হ্যাঁ এটা আমরা পড়লাম। কিন্তু যদি এরকম হয় যে মানে ব্লাড ব্যাংকে কি ব্যবহার করা হয়, এটা পরীক্ষায় কোয়েশ্চেন আসে, ব্লাড ব্যাংকে এত এত রক্ত আছে, ওই রক্তগুলো যদি জমাট বেঁধে যায় তাহলে কি হবে, কাউকে ব্লাড দিতে পারবো না। সিমিলারলি হেপারিন এই কাজটা আমাদের বডিতে করছে, যে ভেতরে যেন রক্তটা জমাট না বেঁধে যায়, যেন চলতে চলতে রক্ত থেমে না যায়। সিমিলারলি এই কাজটা যদি আমরা কৃত্রিমভাবে করতে চাই, আমরা যদি চাই যে ব্লাড ব্যাংকে যত রক্ত জমানো আছে সেগুলো যেন থেমে না যায়, তাহলে আমরা কিন্তু রক্তটা ট্রান্সফার করাতে পারবো না বিপদের সময়। সেই জন্য যে জিনিসটা ইউজ করা হয় সেটা হচ্ছে সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম সাইট্রেট। আগেরটা ন্যাচারাল ছিল, এটা হচ্ছে কৃত্রিম বা আর্টিফিশিয়াল। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষার কোয়েশ্চেন যে ব্লাড ব্যাংকে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসাবে কি ব্যবহার করা হয়, সোডিয়াম সাইট্রেট। তো এই অবধি আমরা রাখছি এখানে আমাদের আজকের টপিক, এই অবধি রাখছি। সেকেন্ড আরেকটা আছে ইডিটিএ, এই ইডিটিএটা আমরা দেখলাম যে এক্সট্রিনসিক পাথওয়েতে ক্যালসিয়ামের দরকার হচ্ছিল, তো ইডিটিএ কি করে, ক্যালসিয়ামটাকে সরিয়ে দেয় রক্ত থেকে যাতে রক্ত জমাট না বেঁধে যায়, ক্যালসিয়াম সরিয়ে দেয়।
তো আমরা আর্টিফিশিয়ালি চাইছি যে রক্ত যেন জমাট না বেঁধে যায়। ওকে, তা এই অবধি তোমরা পড়বে যে কি কি শিখলাম। খুব বেসিক শিখলাম আজকে, যে প্রথমে ব্লাডের আমরা কোথা থেকে উৎপত্তি সেটা দেখলাম, তারপরে কিছু খুব বেসিক ব্লাডের যে কম্পোনেন্টসগুলো সেটা সম্বন্ধে পড়লাম, মেসোডার্ম থেকে উৎপন্ন হয় পড়লাম, তারপরে পড়লাম যে কত টাইপের হয়, আরবিসি বেসিক স্ট্রাকচারগুলো মানে বেসিক ক্রাইটেরিয়াগুলো কি কি সেগুলো পড়লাম। তারপরে আমরা পড়লাম যে ইওসিনোফিল সম্বন্ধে, বেসোফিল সম্বন্ধে, নিউট্রোফিল সম্বন্ধে মানে ডাব্লিউবিসি সম্বন্ধে, তারপরে অনুচক্রিকা সম্বন্ধে একটুখানি পড়লাম। তারপরে আমরা পড়লাম যে রক্ত কিভাবে জমাট বাঁধে, আর রক্ত যদি ভুলভাল জায়গায় জমাট বেঁধে যায় তাহলে কি প্রবলেম হতে পারে, থ্রম্বোসিস। আর আমরা যদি ইচ্ছে করে চাই যে রক্ত যাতে বাইরে ব্লাড ব্যাংকে জমা থাকে, রক্ত যাতে জমাট বাঁধতে না পারে, সেগুলোর জন্য আমরা কিছু জিনিস কিনে এনেছি, সোডিয়াম সাইট্রেট আর ইডিটিএ। আর আমাদের রক্তবাহের ভেতরে যদি রক্ত জমাট না বেঁধে যায় সেজন্য আছে হচ্ছে হেপারিন। তো এই জিনিসগুলো আমরা শিখলাম, খুব ইজি জিনিস, এগুলো তোমরা আগেই পড়েছো, ছোটোবেলাতেই পড়েছো, আশা করি সবাই এমনিই পারবে এই জিনিসগুলো। তবে একটা কথা তোমাদের আবারও বলছি, এরপরেও বলবো, যত ক্লাস বাড়তে থাকবে, যত চ্যাপ্টারের ভেতরে ঢুকতে থাকবো, তত নেশা বাড়তে থাকবে। যখন চ্যাপ্টার শেষ হবে তখন তুমি নেশায় পাগল হয়ে যাবে, সেই নেশা তোমার কাছ থেকে কেউ ছাড়াতে পারবে না, ডাক্তারও ছাড়াতে পারবে না। পড়ার নেশা ভাই বিশাল নেশা, ঠিক আছে? তাহলে নেশা বাড়তে থাকুক, তার আগে অবধি এই জিনিসগুলো তোমরা পড়তে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য এসওই বাংলার সঙ্গে থাকো, কারণ এসওই বাংলা তোমাদের স্বপ্ন পূরণের সাথী। আমাদের অগ্নিপক্ষ 1.0 তে জয়েন করতে চাইলে জয়েন করতে পারো। আর এসওই বাংলা কম্পিটিটিভে অবশ্যই ভিজিট করো, কারণ তোমাদেরকে প্রতিবারই বলি যে সেখানে আমাদের প্রত্যেকটা কম্পিটিটিভ চ্যানেলের জন্য অলরেডি ক্লাস চলছে। কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের একটা ডেডিকেটেড স্ট্র্যাটেজি তোমাদেরকে ইন ফিউচার আমি একটা দিতে চলেছি, এবং সমস্ত টিচার সেখানে খুব ডেডিকেশনের সাথে পড়াচ্ছেন। এর পরবর্তীতে তোমাদের খুব তাড়াতাড়ি এমসিকিউ নিয়ে আসা হবে। থ্যাংক ইউ, দেখতে থাকো, সঙ্গে থাকো এসওই বাংলা।